আর করবো না শুদ্ধ ভাই, ভুল হয়ে গেছে আমার, এইবারের মতো মাফ করে দিন। জীবন আর অবদ্ধ হব না আপনার। উক্ত কথাটা বলতে বলতে প্রাণপণে ছুটছে শীতল। তার পেছন পেছন চেলাকাঠ হাতে তেড়ে আসছে শুদ্ধ। ঘামে ভিজে আছে পরনের টি শার্ট। মুখভঙ্গি অত্যন্ত গুরুগম্ভীর, দৃঢ় কপাল ও ঘাড় বেয়ে ঝরে যাচ্ছে চিকন সরু ঘাম। এই মুহূর্তে রাগে দিক শূন্য সে। জেদ চেপেছে শীতলকে উচিত শিক্ষা দেওয়ার। সে ঢাকা থেকে বাড়ি এসেছে আজ প্রায় 3 দিন হলো। 3 দিনই সে খেয়াল করেছে শীতল কিছু একটা লুকাচ্ছে। কি লুকোচ্ছে সেটা গতকাল রাতে ধরেও ফেলেছে। সেই সঙ্গে নজরে পড়েছে শীতলের পদে পদে উড়নচণ্ডী ভাব, সবকিছুতে গা ছাড়া মনোভাব ও লাগাম ছাড়া কথাবার্তা। আর এগুলো সে মোটেও পছন্দ করে না, তাই বরদাস্ত করার প্রশ্নই আসে না। কারণ এই 3টে বৈশিষ্ট্য বকে যাওয়ার প্রধান কারণ। আর তার মতে কারো ভুল শুধরে দেওয়ার পরেও সে যদি বারবার একই ভুল করে, তার পানিশমেন্ট আপনা আপনি ফরজ হয়ে যায়। শীতলেরও তাই হয়েছে। সময়ও এসেছে শক্ত হাতে তার লাগাম টেনে ধরার। এজন্য সেও আর দেরি করল না। সঠিক মানুষকে সঠিক পন্থায় সঠিক পানিশমেন্ট বুঝিয়ে দিতে চেলাকাঠ হাতে সামনে এগিয়ে গেল। কিছুক্ষণ আগের ঘটনা। তখন সকাল 6:30। ঘুম থেকে উঠে পরিপাটি হয়ে বাগানে এসেছে শীতল। পরনে গোলাপি রঙা নতুন 3 পিস, লম্বা কালো চুলগুলো সযত্নে বেনুনি করে সামনে এনে রাখা। মনটা বেশ ফুরফুরে, ঠোঁটে মিষ্টি হাসি, স্নিগ্ধ মুখখানায় অপার মায়া, ডাগর ডাগর নেত্র জোড়ায় আনন্দের রেশ। এত খুশির কারণ নেই, তবুও সে খুশি। কারণ গোমরা মুখে থাকতে ভালো লাগে না তার। 2 দিনের ছোট এই জীবনে 1.5 দিনই যদি মন খারাপ করে থাকে, তাহলে হেসে খেলে জীবন উপভোগ করবে কখন? এটাই তো সময় জীবন উপভোগ করার, মুক্ত পাখির ন্যায় স্বাধীন মনে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ানোর। মনে মনে এই কথা ভেবে ঠোঁটে হাসি এঁটে আশেপাশে তাকালো। একটু দূরে দারোয়ান কাকা মেইন গেটের সঙ্গে লাগোয়া ছোট ঘরে নাক ডেকে ঘুমাচ্ছে। দলে দলে পাখিরা নিজস্ব স্বরে ডেকে জানিয়ে দিচ্ছে সকালের আগমনী বার্তা। সে কয়েক ধাপ এগিয়ে দৃষ্টি ছুড়ল মেইন গেটের ওপাশে। সামনে রাস্তা দিয়ে 2-1জনকে হাঁটতে দেখা যাচ্ছে। তাদের পাশ কাটিয়ে রিক্সা টুংটাং শব্দে আসছে যাচ্ছে নিজস্ব গন্তব্যে। গেটের আশেপাশে কাউকে না দেখে সে দীর্ঘশ্বাস ছাড়ল। কিছুক্ষণ আগে বেলকনিতে দাঁড়িয়ে দেখেছে শুদ্ধ ভাই জগিং করতে বের হয়েছে। যদিও ওনার ফিরতে দেরি হয় প্রায় দিন, তারপরও একটু সতর্ক থাকা ভালো। আর যে কটা দিন থাকবে অবশ্যই চোখখান খোলা রেখে চলতে হবে। কারণ এই লোকের শকুনের মতো তীক্ষ্ণ দৃষ্টি, শিয়ালের মতো ধূর্ত বুদ্ধি সহজে চোখ ফাঁকি দেওয়া যায় না। কিভাবে যেন সব বুঝে যায়। একবার যদি তার উদ্দেশ্যের ব্যাপারেও বুঝতে পারে, তাহলে কবর করে ছাড়বে। এসব ভাবনার ছেদ ঘটিয়ে আর না দাঁড়িয়ে নিজের কাজে লেগে পড়ল। ফোনটা সঠিক স্থানে রেখে আলতা পরা খালি পায়ে ঘাসের উপর হেঁটে একটা ভিডিও ধারণ করলো। চমৎকার হয়েছে ভিডিওটা। গাছের ফাঁক ফোকর দিয়ে সূর্যের নরম আলো ঘাসে পড়ায় নজর কাটছে বেশ। তাও একটু এডিট করে একটা হিন্দি গান লাগিয়ে নিলেই হবে। সকালের দিকে রান্নাঘরে তাড়া থাকায় বাড়ির গৃহিণীরাও বাগানের দিকে আসে না, আর ছোটরা 7টার পর ঘুম থেকে ওঠে। এই সুযোগে সে বাগানের ফুলের সঙ্গে গাছের সঙ্গে হেলান দিয়ে ঘাসের উপর বসে এক এক পোজে এক এক রকমের ভিডিও নিল। ভিডিওগুলো তার মন মতো হওয়ায় হাসি লেপ্টে রয়েছে অধর জুড়ে। ভিডিওগুলো দেখতে দেখতে ভাবলো লাস্ট আরেকটা ভিডিও নিয়ে চলে যাবে। ঘড়ির কাঁটা তখন টিকটিক করে এগিয়ে যাচ্ছে আটের ঘরে। যমরাজের ফেরার সময় হয়ে গেছে, তাই সে দ্রুত চুলের বিনুনি খুলে খোলা চুলে পোজ নিয়ে দাঁড়িয়ে সামনে তাকাতেই বরফের ন্যায় জমে গেল। তার থেকে কয়েক হাত দূরে ভ্রু কুচকে তাকিয়ে আছে শুদ্ধ ভাই। ওহ যা, ধরা পড়ে গেল। এখন কি করবে সে উপায় না পেয়ে গাল ভর্তি হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন শুদ্ধ ভাই? জগিং সেরে ফিরলেন? তুই এখানে কি করছিস? এমনি এমনি হাঁটাহাঁটি করছিলাম আর কি। হাঁটতে গেলে পায়ে আলতা পড়তে হয়? গরম লাগছিল। যা গরম! আলতা আলতা তো রাতেই পড়েছিলাম। শুদ্ধ আর একটা কথাও ব্যয় করলো না, শুধু এদিক ওদিক তাকিয়ে কিছু একটা খুঁজতে লাগলো। পেয়েও গেল কাঙ্ক্ষিত জিনিসটি। সে একটু গিয়ে অনুষ্ঠানের জন্য আনা চেলাকাঠের স্তূপ থেকে তড়িৎ গতিতে চেলাকাঠ হাতে তুলে নিল। শীতল ভয়ার্ত চোখে তাকালো। হাত দুটো থরথর করে কেঁপে উঠল। মস্তিষ্কও সংকেত পাঠালো, এর মতিগতি সুবিধার নয়, পালা শীতল পালা। অবস্থা বেগতিক বুঝে সে ফোনটা ফেলে প্রাণপণে দৌড়াতে শুরু করলো। আর মুখে বলতে লাগলো, আমি কিচ্ছু করিনি শুদ্ধ ভাই, ছেড়ে দিন, মরে যাব ওটা দিয়ে মারলে।
সকাল সকাল মিথ্যে বলায় রাগে কোনো উত্তর করলো না শুদ্ধ। তবে ওর মুখ দেখে মনে হলো ধরতে পারলে খবর আছে। এদিকে প্রত্যেক দিনের মতো ঘড়ির কাঁটা আটের ঘরে পৌঁছানো মাত্র ব্রেকফাস্ট করতে বসেছে বাড়ির কর্তা ও তাদের সন্তানেরা। সামনের চেয়ারে বসেছেন শারাফত, সাওয়ান ও শাহাদাত চৌধুরী। এরপরে সায়ন, শখ, সৃজন, সাম্য ও স্বর্ণ। আরও 3টে চেয়ার ফাঁকা, সেখানে বসবে শুদ্ধ, শীতল আর শতরূপা। একটু পরে শতরূপা চৌধুরীও এসে বসলেন। পেশায় তিনি আইনজীবী, উপশহরে থাকেন নিজস্ব ফ্ল্যাটে। একমাত্র ছেলে রুবাব কবির, পেশায় মেরিনার, বছরের একবার ছুটিতে আসে। বর্তমানে মাঝ সমুদ্রে থাকায় যোগাযোগ হয়নি কয়েকদিন যাবৎ। এখানে উনি মাঝে মাঝে আসেন ভাই, ভাবি, ভাইপো, ভাইজিদের সঙ্গে সময় কাটাতে। সবাই এসেছে, শুদ্ধ আর শীতল শুধু অনুপস্থিত। ওদেরকে ডাকতে স্বর্ণ কেবল উঠে দাঁড়াতেই বাইরে থেকে থরবর করে ছুটে আসতে দেখা গেল শীতলকে। শীতলের পেছনে শুদ্ধকে দেখে সকলেই হতবাক, বিশেষ করে তার হাতের মেহগনি গাছের মোটা চেলাকাঠ দেখে বিস্ময় খই হারিয়ে ফেলেছেন সকলে। এইটুকু মেয়েকে চেলাকাঠ দিয়ে মারতে পেরেছে? মারলে মেয়েটাকে বাঁচবে? কি এমন বড় অপরাধ করেছে চেলাকাঠ দিয়ে মারতে হবে? তবে শুদ্ধ রেগে আছে দেখে সীতারা চৌধুরী আগে ছুটলেন ছেলেকে বাঁচ হাতে। চেলাকাঠ দেখে বুঝতে বাকি নেই শীতল আবার কোনো কাণ্ড ঘটিয়েছে, নয়তো ছেলেটা হঠাৎ রাগলো কেন? এখন যদি রাগের বশে 2 ঘা বসিয়ে দেয় তখন কি হবে? ওই হাড় গিলে শরীরে শক্ত মার হজম করতে পারবে? এদিকে ছুটতে ছুটতে হাঁপিয়ে গেছে শীতল, মুখ থুবড়ে পড়ে যাওয়ার উপক্রম। বড় মাকে আসতে দেখে ভরসা পেল। পায়ের গতি একটু শিথিল করা মাত্রই পায়ের পেশি বরাবর বাড়ি বসিয়ে দিয়ে দিল শুদ্ধ। বাড়িটা জোরেই দিয়েছে বলার অপেক্ষা রাখে না। তীব্র যন্ত্রণায় সে পা ধরে ও মাগো বলে চিৎকার করে সেখানেই বসে পড়েছে। শুদ্ধ আরেক ঘা বসানোর আগেই সীতারা চৌধুরী দ্রুত বেগে চেলাকাঠ ধরে নিয়ে বললেন, ছেড়ে দে বাপ, কি করেছে মেয়েটা? এইটুকু বাচ্চা মেয়েকে চেলাকাঠ দিয়ে কেউ মারে? মরে যাবে তো মেয়েটা। যাক, মরে যাক। এরকম বেয়াদব থাকার চেয়ে না থাকাই ভালো। কিন্তু কি করেছে সে, বলবি তো নাকি? সকাল সকাল ঘুম থেকে উঠে ডাকাতের মতো রুদ্ররূপ ধরলি কেন? হ্যাঁ, এ কথা বলতে বলতে উনি ছেলেকে একটু দূরে সরাতে চাইলেন, কিন্তু শক্তপোক্ত দেহের পুরুষালী দেহটাকে একটা পাও নাড়াতে পারলেন না। সে এখনো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে শীতলের দিকে। এদিকে কাঁদতে কাঁদতে পেছন থেকে বড় মাকে জাপটে ধরেছে শীতল। মাত্র একটা বাড়ি খেয়ে হাওমাও করে কাঁদছে, চোখ মুখ লাল করে ভয়ে সিটিয়ে আছে বড় মার পেছনে। ফাটা বেগুনের মতো চুপসে গেছে এক বুক সাহস। শুদ্ধ রাগে ফুঁসছে, আরেকটা বাড়ি দেওয়ার জন্য হাত নিষ্পিস করছে, কিন্তু সীতারা চৌধুরী হাত ধরে থাকায় পারছে না। তাকে কাঁদতে দেখে শুদ্ধ আরেকটা দেওয়ার জন্য মাকে সরাতে গেলেই শীতল কাঁদতে কাঁদতে বলল, আর করব না ভাইয়া, এবারের মতো মাফ করে দাও। আর করবি কিনা পরের হিসাব, এখন করলি কেন? বারণ করেছিলাম না? বলেছিলাম চৌধুরী নিবাসের মেয়েরা তো সস্তা না। সস্তা মেন্টালিটি দেখাতে চাইলে বাসার বাইরে যেতে বলেছিলাম। শুদ্ধর ধমকে কেঁপে উঠল শীতল। বড় মাকে ধরে পরপর মাথা নাড়ালো, অর্থাৎ শুদ্ধ বারণ করেছিল। তাকে মাথা নাড়ানো দেখে শুদ্ধ মায়ের হাত ছাড়িয়ে সাইড থেকে আরেক ঘা বসালো শীতলের পিঠে। তখন শারাফত চৌধুরী কয়েক ধাপ এগিয়ে গুরুগম্ভীর সুরে বললেন, বাড়ির মেয়ের গায়ে হাত তোলা এ কেমন বিহেভিয়ার শুদ্ধ? এর আগে বারণ করেছিলাম না তোমাকে? মেয়েরা বড় হচ্ছে যখন, তখন তাদের গায়ে হাত তুলবে না। বাড়ির মেয়েটা যদি অবাধ্য হয়, শুধু মার কেন, প্রয়োজন গলে ফাঁস দিয়ে সিলিংয়ে ঝুলিয়ে রাখবো। বড় ভাইয়ের কথা শুনে শখ আর স্বর্ণ গুটিয়ে গেল। ভয়ে একে অপরের মুখ চাওয়াচাবি করল, কারণ তারাও সদ্য প্রেমে মজেছে। এ কথা যদি শুদ্ধ জানে, ওদের মেরে শুটকি করে রোদে শুকাতে দেবে। বেঁচে থাকলে অনেক প্রেম করা যাবে। ছেলের কথা শুনে শারাফত চৌধুরী খুব বিরক্ত হলেন। তার ছেলের নজরে তাকিয়ে রইলেন। এই ছেলেকে কিছু বলা না বলা দুটোই সমান। মুক্ত নয় যেন ধারালো ব্লেড, যা বলবে কাট কাট উত্তর যেন প্রস্তুতি থাকে। তবুও তিনি দমে গেলেন না, ছেলেকে শাসিয়ে বললেন, সে যতই অন্যায় করুন, সেসব দেখার জন্য আমরা আছি। তুমি কেন মারবে? কারো অপকর্ম যদি আমার সম্মানের সামান্য ছেটে ফুটো দাগ লাগায়, তাহলে আমি তাকে ছেড়ে দেব না, সে হোক বাবা, মা কিংবা কাজিন। এ কথা বলে সে শীতলের দিকে তাকালো। ভয় পেয়ে শীতল সিটিয়ে গেল বড় মায়ের পেছনে। শুদ্ধ তখন অপার হাতে থাকা শীতলের মোবাইলটা সজোরে আছাড় মারল মেঝেতে।
মোবাইলটা ভেঙে চুরে থান থান খান খান হয়ে ছিটিয়ে গেল চারদিকে। শখের মোবাইলের করুণ দশা দেখে শীতলের কান্নার গতি বাড়ল। কত কেঁদে কেটে ফোনটা কিনেছিল সে, অথচ এই বর্বর লোকটা ফোনের জান কবজ করে নিল। তখন শারাফাত চৌধুরী কিছু বলার আগে শাবান চৌধুরী শুদ্ধকে জিজ্ঞাসা করল, কি করেছে শীতল? মারছিস কেন? বলবি তো নাকি? শুদ্ধ নিজের মুখে কিছু বলল না। বাধ্য হয়ে শীতলে ফোঁপাতে ফোঁপাতে বলল, টিক 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 করেছি। তাকে অর্ধেক কথা লুকোতে দেখে শুদ্ধ ভ্রু বাঁকিয়ে তাকিয়ে পুনরায় বলল, 4 দিন হলো একটা প্রেমও করছি। এ কথা শুনে উপস্থিত সকলের বিস্মিত নজর গিয়ে পড়ল শীতলের দিকে। বলে কি এই মেয়ে, মাথা ঠিক আছে এর? তখন শুদ্ধ স্বর্ণ আর শখের দিকে তাকিয়ে কড়া কণ্ঠে শুধালো, তোরা জানতি না? দুবোন এবার ভয়ে গুটিয়ে গেল। ভয়ার্থে ছাপটা তাদের চেহারায় ফুটে উঠল। এ কথা তারা জানত। শীতলের পেট পাতলা, যেটাই করুক তাদের বলে দেয়। তাদের মুখ দেখে শুদ্ধ যা বোঝার বুঝে গেল। এরা তিনজনই এক ঘাটের মাঝি। এদের খবরও তার জানা আছে। একজন প্রেম করে টিউশন টিচারের সঙ্গে, আর একজন ইউনিভার্সিটির একই ডিপার্টমেন্টের ছেলের সঙ্গে। এই দুটোকেও একটা শিক্ষা না দিলে হবে না ভেবে ওদের দিকে তেড়ে গেলে শাবান চৌধুরী থামালেন। তিনজনকে খুব বকলেন। মেজো বাবার বকা শুনে শখ, স্বর্ণ, শীতল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। অতপর এদিকের পরিস্থিতি সামলে নাস্তার পর্ব শেষ করে যে যার যার কর্মক্ষেত্রের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। শারাফাত ও শাবান চৌধুরী ওনাদের অফিসে চলে গেলেন। ওনারা নিজস্ব আলাদা আলাদা ব্যবসা দেখাশোনা করেন। শাহাদা চৌধুরী আর্মি অফিসার, কিছুদিনের জন্য ছুটিতে এসেছেন। বর্তমানে আছেন চট্টগ্রামে। শারাফাত চৌধুরী বাড়ির বড় কর্তা। ওনার সহধর্মিণী সীতারা চৌধুরী এবং তার 3 সন্তান সায়ন, শুদ্ধ, শখ। সায়ন পরিবারের বিরুদ্ধে গিয়ে রাজনীতি বেছে নিয়েছে। বলা যায় বড় মাপে রাজনীতি বেছে। শুদ্ধর পড়াশোনা চলমান এবং সে একজন গবেষক বা রিসার্চার। সে ঢাকায় থাকে। সুযোগ বুঝে 2-4 দিনের জন্য বেড়াতে আসে। আর শখ অনার্স শেষ বর্ষের ছাত্রী। শাবান চৌধুরী এই বাড়ির মেজকর্তা। তার সহধর্মিণী সিরাত, তাদের যমজ ছেলে সৃজন এবং শামু। তাদের বয়স 12 বছর। ওদের দুজনের চেহারা একই রকম। চট করে তাকিয়ে আলাদা করা মুশকিল। জন্মগতভাবে তাদের দুজনের চোখে সমস্যা বিধায় চশমা পরতে হয় দুজনকে। রোগ শোকও হয় একসাথে। সকালে একজনের জ্বর এলে 2-1 ঘন্টার মধ্যে আরেকজনের গা গরম হবেই, মিস হওয়ার স্কোপ নেই। তাই একজন অসুস্থ হওয়া মাত্র সিরাত মানসিকভাবে প্রস্তুত নেয় আরেকজনের সেবা শুশ্রূষা করার। তবে তারা স্বভাবে হয়েছে উল্টো। একজন উত্তর মেরু তো আরেকজন দক্ষিণ মেরু। শাহাদাত চৌধুরী হচ্ছে এ বাড়ির ছোট কর্তা। ওনার সহধর্মিণী সিমিন, তাদের 2 মেয়ে স্বর্ণ ও শীতল। স্বর্ণ অনার্স 3য় বর্ষের ছাত্রী, শীতল সবে কলেজে পা দিয়েছে। শাহাদাত চৌধুরী চাকরিস্থল চট্টগ্রাম, সেখানে থাকেন। স্ত্রী সহ মেয়ে দুটোকে সবার সঙ্গে চৌধুরী নিবাসে থাকেন। তারা এই বাড়ি থেকে এক পা নড়তেও ইচ্ছুক নয়। ধরা বাঁধা নিয়মে নাকি খাপ খাওয়ানো তাদের পক্ষে সম্ভব নয়। এই কথা শুনে উনিও কিছু বলেন না, কারণ ওনার অনুপস্থিতিতে স্বর্ণ বা শীতল কম আদর পায় না। বরং শারাফাত, সাফওয়ান চৌধুরী সহ বাড়ির প্রত্যেকটা সদস্য একটু বেশি ভালোবাসে তাদের। সিতারা, সিরাত, সিমিন 3 যা যত্ন করে আগলে রাখে পুরো চৌধুরী পরিবারটাকে। তবে মজার ব্যাপার এই, চৌধুরী নিবাসের প্রতিটা সদস্যের নামের শুরু দন্তস্ব অথবা তালবস্য দিয়ে, যেটা সচরাচর কোথাও শোনা যায় না, দেখাও যায় না। সায়ন রুম থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে খেয়াল করে শীতল কান ধরে দাঁড়িয়ে আছে। তার শাস্তি এখনও শেষ হয়নি। ড্রয়িং রুমে শুদ্ধ বসে তাই পালাতেও পারছে না। সে শীতলের দিকে তাকিয়ে খ্যাক খ্যাক করে হেসে বলল, আর ছেলেবেলি না, শেষে কিনা ডেন্টিকুরের প্রেমে পড়লি? শীতল মুখ তুলে তাকালো। পায়ের ব্যথায় যান যায় যায় অবস্থা। সায়নকে হাসতে দেখে রাগ হলো খুব। কোথায় তাকে বাঁচিয়ে বড় ভাইয়ের দায়িত্ব পালন করবে তা না করে দাঁড়িয়ে দাঁত গিরিয়ে হাসছে। মীর জাফরের দল এক একটা, সময় তারও আসবে। সায়নের হাসি সহ্য হলো না, তাই শীতলা খ্যাক করে বলল, কে ড্যান্ডিখোর? সে মোটেও ড্যান্ডিখোর না। এ কথা শুনে সায়ন হো হো করে হেসে ফেলল। তখন তাদের কথার মাঝে সিরাত অর্থাৎ শীতলের মেজো মা এসে উপস্থিত হলেন। উনি সায়নের উদ্দেশ্যে বললেন, ডান্ডি কি রে বাপ? ডেন্ডি এক ধরনের আটা। ডেনড্রাইট অ্যাডহেসিভ নামের আটাকে ছোট করে ডেন্ডি বলে। ইলেকট্রনিক যন্ত্রপাতি, ডিভাইস, চামড়া এবং প্লাস্টিকের পণ্য জোড়া লাগানোর কাজে ব্যবহৃত হয় ডেন্ডি। এটা এক নেশা হিসেবে বেছে নিয়েছে অনেকে। সায়নের কথা চোখ সিরাতের চোখ কপালে উঠে গেল। উনি আটকে উঠে বললেন,
হ্যাঁ রে শীতল, শেষে কি না আঠাখোরকে পছন্দ হলো তোর? ব্রেকআপ করে ফেল মা। আঠাখোর জামাই চাই না আমাদের। আঠা দিয়ে জামাই আপ্যায়ন করে কিভাবে তাও তো জানি না। মেজমায়ের কথা শুনে সায়নের হাসি বেড়ে গেল। সে হাসতে হাসতে বলল, কেন মেজমা? আটার দিয়ে সব আইটেম বানাবে। আটার পোলাও, আটার কুরমা, আটার রোস্ট, আটার কালাবোনা। আমাদের শীতলের ইউনিক জামাই বলে কথা, তাকে ইউনিক আপ্যায়ন না করলে চলে? এই কথা বলে সায়ন আবারও হাসতে লাগলো। খাবারের আইটেমের নাম শুনে সিরাত মুখ কুঁচকে নিলেন, আর শীতল বিরক্ত হয়ে তাকিয়ে রইল। বড় ভাইয়ের কাজই হলো ছোট বোনদের বফের ভুল ধরা। কি যে মজা পায় কে জানে। তবে বাড়ির সবাই জেনে গেছে দেখে সেও ভেবে নিল আজই ব্রেকআপ করে নেবে, নয়তো শুদ্ধ ভাই চালাকাট ভাঙবে তার পিঠের উপরে। ড্রয়িং রুমে বসে মা চাচিদের দিকে বিরক্তি চোখে তাকিয়ে আছে শীতল। বিরক্তির ভারে চোখ মুখ কুঁচকে আছে তার। পায়ের পেশিতে কালশিটে পড়ে যাচ্ছে তাই অবস্থা। ব্যথায় পিঠ পা অবশ প্রায়। তার মধ্যে এতক্ষণ কান ধরে থেকে কেবলই ছাড়া পেয়েছে সে। ছাড়া পাওয়া মাত্রই সোফায় বসে পা ধরে কাঁদতে শুরু করেছে। তাকে কাঁদতে দেখে সিমি চৌধুরী বকতে বকতে গেছেন রসুন তেল গরম করতে, কিন্তু সেই গেছে, এখনো ফেরার নাম নেই। থাকবে কিভাবে? রান্নাঘরে 3 যা মিলে রাজ্যের গল্প জুড়ে দিয়েছে। লাল শাক পুঁই শাক দেখে পুরনো কিছু কথা মনে পড়েছে 3 জায়ের। ওনাদের প্রেগনেন্সির সময় কে কোন জিনিস খেতে পারতো না, কার কোনটা খেতে ইচ্ছে করতো, কোন খাবার দেখা মাত্রই গা গুলাতেও এসব কথাই উঠেছে। ওনাদের সঙ্গে সঙ্গ দিয়েছে কাজের বুয়া সাহেলা, ওই মহিলা আর এক গল্পবাজ, যার তার সঙ্গে গল্প জুড়ে দেয়। গল্প করতে করতে বাংলায় গালিও ছুড়ে অনায়াসে। ওনার এই বদ স্বভাবের কারণে সায়নের কাছে ধমক খেয়েছে বেশ কয়েকবার। ধমক খাওয়ার পর মুখ কাঁচুমাচু করে বলে, জীবনেও আর গাইড লাইতাম না ভাইজান, যদি গাইড লাই তাহলে কুত্তার লগে দোস্তি করবো, কুত্তা আমার দোস্ত। এরপর 2 দিন ঠিক থাকে, তারপর যা কার তাই। শুদ্ধকে দেখে ভয় পায় বিধায় সে বাড়িতে এলে কম কথা বলে, দূরে দূরে থাকে। শুদ্ধ গেলে যেন হাঁফ ছেড়ে বাঁচে। একবার তো বড় মাকে বলেই ফেলেছিল, মা জননী, আপনি ছোটপুলা এরাম খসখসে মেজাজ কেন? হে প্যাডে থাকতে কি খুশিয়া পাতার রস খাইছিলেন? সেদিন তার কথা শুনে বড় মাও বিস্মিত নজরে তাকিয়েছিলেন। আসলে কি জবাব দেবেন বুঝে উঠতে পারছিলেন না বেচারি। এইদিকে রান্নাঘরে গল্প আরও জমে উঠেছে। অট্টহাসির শব্দ শোনা যাচ্ছে। শীতল ফোঁপাতে ফোঁপাতে খোঁড়াতে খোঁড়াতে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিজের রুমে গেল। বিছানায় শুয়ে বালিশের পেটে মুখ গুজে কাঁদতে লাগলো। সকাল সকাল মুড খারাপ করে দিয়েছে পাঁজি শুদ্ধ। সব জায়গায় শুদ্ধ পুরুষগিরি না করলে চলে না তার। ইস, চেলাকার দিয়ে কত জোরে মারলো। এভাবে কেউ কাউকে মারে? পুলিশও চোরকে এভাবে পেটায় না বোধ হয়। আর কেউ কিছু বলল না, বারণও করলো না, শুধু পানিশমেন্ট দেওয়া দেখলো। এখানেই প্রমাণ হয় বাড়ির কেউ ভালোবাসে না তাকে। কেউ না। যখন কেউ ভালোই বাসে না, এই মুহূর্তে মরে গেলেই ভালো হতো। তখন সবাই বুঝতো এত মারকাটের কি খুব দরকার ছিল। কি এমন মস্ত বড় পাপ করেছে? শুধু টিকটকই করেছে। অসংখ্য মানুষ টিকটক করে, প্রেম করে, তারা কি মানুষ না? মোদ্দা কথা, প্রেম আর টিকটক এক জিনিস হলো নাকি? মোটেও না। শয়তানি যখন নাড়ে মানুষ তখন প্রেমে পড়ে। প্রেম করতে ডগমগ করে উঠলে প্রেমের খাদে, সেই খাদে একা একাই হাবুডুবু খায়। তারপর যখন হুঁশ আসে তখন বোঝে প্রেম কি জিনিস। আর মনের খুশির জন্য করে টিকটক। নেচে গিয়ে বিনোদন দেয় নিজেকে এবং নিজের মর্জিকে। তাই তার ভাষ্যমতে প্রেমের জায়গায় প্রেম, টিকটকের জায়গায় টিকটক। মূলত এই কথা ভেবে প্রেম আর টিকটক করার সিদ্ধান্ত নিয়েছে, যাতে প্রেমী ছ্যাঁকা খাওয়া মাত্র টিকটক করে মনের দুঃখ কমাতে পারে। তাছাড়া কষ্টের গানগুলো নাকি ছ্যাঁকা না খেলে ঠিকঠাক মতো অভিনয় করা যায় না, করলেও খামতি থেকে যায়। এই তো তাদের পাশের বাড়ির ডিভোর্সি মেয়ে রুনিয়া আপু টিকটক করে। তার লদে গতর নিয়ে ঝাঁকানাকা গানে কোমর দুলিয়ে দুলিয়ে নাচে। কখনো বা প্রাক্তন স্বামীর কথা ভেবে ভিডিও অন করে খুব কাঁদে। হে তো স্বামীকেও স্মরণ করা হয়, টিকটকও করা হয়। আবার তাদের ক্লাসের মেকআপ সুন্দরী মিলি টিকটক করে। পড়াশোনায় পুরোই ডাব্বা, কলেজ ব্যাগে বই বাদে মেকআপ সামগ্রী নিয়ে ঘোরে। পথে ঘাটে সুযোগ পেলেই টিকটক করতে শুরু করে। এসব করে সমান তালে টাকা কামাচ্ছে। আইফোন কিনতে নাকি বিদেশ যাবে। দেশে আসা আইফোন প্রায় নকল হয়, তাই সরাসরি বিদেশ গিয়ে চোখে দেখে পরখ করে আইফোন কিনবে। কী সৌভাগ্য তার! নিজের টাকায় শখের জিনিস কেনার মতো সুখ পৃথিবীতে আছে নাকি? না, নেই তো। এই সুখ অনিন্দ, নিষ্কলঙ্ক। বাস্তব সত্য হলো, টাকা থাকলে সবাই উড়ে উড়ে ভালোবাসতে আসে, আদর করে, কিছু হলে বলার আগে কিলকিল করে যত্ন করে আসে।
আর যার টাকা নেই তার সম্মানের পারদ একদম শূন্যের কোঠায়। গুরুতর কিছু হলেও গুরুত্ব মেলে না, যত্ন মেলে না। এ বাড়িতে জলজন্ত উদাহরণ হিসেবে তার কথাখানাই ধরা যাক। তার টাকা নেই, ছোটখাটো ইনকামের সোর্সও নেই, এজন্য কেউ দেখতেও পারে না, ভালোবাসে না। মাসে মাসে মোটা টাকা কামানো ঘাওড়া শুদ্ধই সবার চোখের মনি, কয়লার খনি। ও সামান্য জ্বর এলেও সবাই তাকে আদরে আদরে গদগদ করে মাথায় তুলে রাখে, অথচ তার বেলায় যেন লবডঙ্কা। অন্যকে কি বা বলবে, নিজের আপন মায়েরই কোনো পাত্তা নেই, গুরুত্ব নেই। থাক, লাগবে না, কারও পাত্তা লাগে না। পায়ের ব্যথাতেই মরে ভূত হয়ে এখানে এভাবে পড়ে থাকুক, আর সবাই শুদ্ধ পুরুষকে নিয়ে ভালো থাকুক। এমন মন গড়া অভিযোগ করতে করতে শীতল এক পর্যায়ে ঘুমিয়ে গেল। তবে তার অজানাই রয়ে গেল সে ঘুমানোর পর তার মা, বড় মা এসে পায়ের ব্যথা কমানোর স্প্রে করেছে, ঠিকঠাক শুয়ে গায়ে চাদর টেনে দিয়েছে। পাগল মেয়েটা কত শত অভিযোগ করলো, অথচ এটাও অজ্ঞাত রইল তার মা পায়ের কালশিটে দেখে ছলো ছলো চোখে তাকিয়ে আলতো করে হাত বুলিয়েছেন স্নেহ মাখা স্পর্শে। কপালে আদর এঁকে অশ্রু ভেজা চোখ মুছে দিয়েছেন মমতা মাখা আঁচলে। আর বড় মা ওর পায়ের অবস্থা দেখে শুদ্ধকে আরেক দফা ছেড়েছে। সময় তখন দুপুর 1:48। এ সময় চৌধুরী নিবাসের কর্তারা বাসাতে থাকে না বললেই চলে। অফিস থেকে বাসায় ফিরে লাঞ্চ সারা সম্ভব হয়ে ওঠে না, ব্যস্ততা থাকে, কখনো মিটিং থাকে, হিসাব নিকাশের ব্যাপার থাকে, মুদ্রা কথায় সময়ের সঙ্গেও পেরে ওঠা মুশকিল হয়ে দাঁড়ায়। কিন্তু শারাফাত ও সাফওয়ান চৌধুরীর ছোট ভাই শাহাদাত চৌধুরী ছুটিতে এলে 3 ভাই একসঙ্গে খেতে বসে। তখন যত ব্যস্ততায় থাকুক 3 বেলা একসঙ্গে এক টেবিল খেতে ঠিকই সময় বের করে নেন। তখন ভাইয়ের থেকে কাজকে গুরুত্বপূর্ণ মনে হয় না, কারণ শাহাদাত চৌধুরী বাড়ির বাইরে থাকেন। দিনের পর দিন, মাসের পর মাস একা একা খান, পরিবারকে কাছে পান না, সময় দিতে পারেন না। ওনার নিশ্চয়ই পরিবারের সবার সঙ্গে সময় কাটাতে খুব ইচ্ছে করে, গল্পের পসরা খুলে খাওয়ার পর্ব সারতে ইচ্ছে করে। তাছাড়া এক টেবিলে খেতে বসলে কত কথা হয়, কত মজা হয়, রাগ, অভিমান, দুষ্টুমি, খুনসুটি সবই হয়। আর এগুলো বন্ধনকে আরও দৃঢ় করে, সম্পর্ক মজবুত করে। ছোট ভাইয়ের দিকটা মাথায় রেখে শারাফাত চৌধুরী আদেশে যে কটা দিন উনি বাড়িতে থাকেন, সবাই খাওয়ার সময় ঠিক সময় পৌঁছে যায়। নিয়ম অনুযায়ী আজও সবাই একে একে খাবার টেবিলে এসে হাজির, অথচ সবার মধ্যে শীতল অনুপস্থিত। তার কথা জিজ্ঞেস করায় সকলে মুখ চাওয়াচাবি করল, কেউ জানে না তার কথা। সকালের পর তাকে নিচে দেখা যায়নি, রুম থেকেও বের হয়নি, এমনকি সকালেও খায়নি। এ কথা শুনে শারাফাত চৌধুরী নিজেই গেলেন অভিমানী মেয়েটার রাগ ভাঙাতে। উনি না গেলে তাকে কেউ আনতেও পারবে না, এ কথা কারোর অজানা নয়। বাবাকে যেতে দেখে শুদ্ধ বিরক্ত হয়ে তাকালো। এত আহ্লাদে আরও ফাজিল হয়েছে সে। শাশুনি একটা মেরেছে কিনা তাতে না খেয়ে কেঁদে কেটে ঢঙের পসরা খুলে বসেছে। বাবা গেল, এরপরও যদি না আসে তাহলে আরেক দফা মার হবে তার। সকালে চেলাকাঠ দিয়ে মেরেছে, এবার হাতই যথেষ্ট। থাপ্পড়ে মারির দাঁত যদি না নড়িয়েছে তার নামও সোয়াইব চৌধুরী শুদ্ধ নয়। এদিকে ক্ষুধার চোটে শীতলের সাধের ঘুম ভেঙে গেছে অনেক আগে, কিন্তু মনে জেদ পুষে উঠেছে না, খেতেও যাচ্ছে না, খালি এপাশ ওপাশ করে সময় কাটাচ্ছে। ফোনটাও তো নেই যে স্বর্ণ আপুকে ফোন করে বলবে চুপি চুপি কোনো খাবার দিয়ে যেতে। তার রাগের আবার আরেক চালা, মানুষের রাগ উঠলে নাকি ক্ষুধা মনটা হারিয়েছে, আর তার পেটে রাক্ষসে ক্ষুধা এসে হাজির হয়। ইচ্ছে করে দুনিয়া শুদ্ধ খেয়ে ফেলবে। এ কথা কোনো কথা? এমন হলে রাগ দেখাবে কি করে? তার রাগ দেখানে আর রাগ না দেখালে বুঝাবে কিভাবে সেও বড় হয়েছে? তাকে যখন তখন মারা যাবে না, বকাও যাবে না, কিন্তু কেউ খেতে রাখছে না কেন? কিছুক্ষণ আগে বাবা, মেজো চাচু, বড় মা, কাপড় ডেকেছিল, সে রাগ করে যায়নি। অভিমানের পারদ আকাশ চুম্বি কিনা, যাবেও না খাবেও না ভেবে দরজা আটকে খাপটি মেরে বসেছিল। ঘুম ভাঙার পর তার রাগ পড়ে গিয়েছিল কিছুটা, কিন্তু তাদের ডাকাডাকি শুনে শুদ্ধ রুম থেকে বেরিয়ে খ্যাক খ্যাক করে বলেছে, এত টাকাটাকের কি আছে, খাবে না ভালো কথা, একবেলা না খেলে কেউ মরে না। ওই লাউয়ের বাচ্চা কদু এ কথা বলে তার রাগটাকে বাড়িয়ে দিয়েছে। সে পারতো না নিজে এসে সুন্দর করে ডাকতে? একবার বললে কি বা হতো যে সরি আর মারবো না, খেতে আয়। কিন্তু সে উল্টে তারা কথা বলে রাগ চড়িয়ে দিয়েছে, মেজাজের উপর কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছে। তখন থেকে তার মেজাজও চাঙ্গে উঠে আছে। আপাতত বিশ্রী মেজাজ ঠান্ডা করতে শাওয়ার নিয়ে এলো সে। শুদ্ধকে বকা চলমান রেখে ভেজা চুল মুছতে মুছতে কে যেন নক করলো রুমের দরজায়। খ্যাক করে উত্তর দেওয়ার আগে ভেসে এলো বড় বাবার গলা।
সে জলদি দরজা খুলে দেওয়া মাত্রই শারাফাত চৌধুরী স্নেহ মাখা হাসি উপহার দিলেন। শীতল সব রাগ ভুলে গেল, অভিমানের পারদ গেল গলেও চুরচুর। এই মানুষটার প্রতি একটু বেশি দুর্বল সে। ওনার কোনো কথা ফেলতে পারে না, কারণ বাবাকে সে কতদিন কাছে পায় না বললেই চলে। যখন বাবাকে প্রয়োজন হয় এই মানুষটাই তাকে আগলে রাখে, ভরসা দেয়, সাহস যোগায়। এমনকি পৃথিবীতে আসার পরপর সে সবার প্রথমে কোলে চড়েছে এই মানুষটারই। ওর বাবা তখন কোনো একটা মিশনে গিয়েছিল। এমনিতেও সে জানে উনি সবার থেকে তাকে একটু বেশি ভালোবাসেন, কারণ শীতল নাকি মায়ের পেট থেকে আধমরা হয়েছিল, অনেকদিন হসপিটালে থেকে সুস্থ হয়েছিল। দেখতে এত আদুরে হয়েছিল, খুব সহজে তার উপর সবার মায়া পড়ে গিয়েছিল। একটু বড় হয়ে বাবার আঙুল না পেয়ে বড় বাবার আঙুলটাকে আঁকড়ে ধরেছিল সে। বাড়ির অন্যান্য ছেলেমেয়েরা ওনার রাগি মুখ দেখে ভয় পেত, খুব একটা কাজ ঘেঁষত না, এখনও তাই। অথচ সব কিছুতে শীতলেরই ওনাকেই চাই, এখনও তাই। রুমের দরজায় বড় বাবাকে দেখে কিছু বলতে হলো না, সে বিনা বাক্যে নিচে নেমে এলো, চেয়ার টেনে খেতে বসলো। আজ দুপুরে স্পেশাল আইটেম সরষে ইলিশ, অন্যান্য পদও আছে। অ্যালার্জিজনিত সমস্যার কারণে শুদ্ধ ইলিশ খায় না, তাই শুধু তার জন্য সিতারার হাতের স্পেশাল ডিম ভুনা। শীতলও জানে ডিম ভুনা শুদ্ধের জন্য, তবুও সে ভাত নিয়ে ডিমটাই পাতে তুলে নিল। কেউ যেন ফেরত দেওয়ার কথা বলতে না পেরে তাই ডিমটাই আগে মুখে পুড়ে দিল। বলা বাহুল্য সেভাবে মনের রাগ মিটালো। মেয়ের ছেলে মানুষই দেখে সিমিন দাঁতে দাঁত চেপে বলল, এ কি, তুই শুধু ডিম খেয়ে নিলি কেন? ডিমের গায়ে কারো নাম ধাম লেখা দেখলাম না তো, আমি কি করে জানবো এটা কার ডিম? মুরগির ভেবেই তো খেলাম। এ কথা বলে সে সরাসরি শুদ্ধর দিকে তাকালো, তারপর জিজ্ঞেস করলো, শুদ্ধ ভাই, এটা আপনার ডিম? শুদ্ধ একেবারে নিশ্চুপ। বড়রা শুনেও না শোনার ভান করে খেতে ব্যস্ত। তবে স্বর্ণ আর শখ একে অপরের মুখ চাওয়াচাবি করলো। মার খেয়েও দুষ্টামি কমে না এই পাজি মেয়ের। এখন যদি শুদ্ধ ভাই উঠে চটাস করে থাপ্পড় দেয় তখন কি হবে? দুটো মার খেয়ে তো সকাল থেকে বিছানাগত হয়ে পড়েছিল, আরেক চোট খেলে দুই চোখে সর্ষে ফুল দেখবে। তাছাড়া কেউ যদি বারবার যেচে নিজের পায়ে কুড়াল মারতে চায় তাহলে কি বা করার? অথচ শীতলের কথা শুনে শারাফাত চৌধুরী মুখ টিপে হাসলেন। তবে এই হাসিটা ঠোঁটের কোণে অদৃশ্য হয়ে গেল। কথায় বলে, হাতির গায়ে শক্তি বেশি হলেও পিঁপড়েও কম যায় না। সেও মরার আগ পর্যন্ত দাঁত বসিয়ে কামড়ে ধরে থাকে। বিপক্ষ দলকে বোঝায় হেরে যাওয়ার পাত্র সে নয়। সহজে হার মানে ভিতুরা। শুদ্ধ নিজের মতো খেতে ব্যস্ত। অল্প অল্প ভাত মুখে দিয়ে সুন্দর করে খাচ্ছে সে। শীতলের কাণ্ড দেখেও নির্বাক, এমনকি তার কথার জবাব দেওয়ার প্রয়োজন মনে করল না সে, কারণ পাগলরা তো কত কি বলে, সব কথা কি আর ধরতে আছে? বোধবুদ্ধি থাকলে বলতো না নিশ্চয়ই। অথচ শীতল মনের সুখে ডিমটার খেয়ে সরষে ইলিশ দিয়ে তৃপ্তি সহকারে খাচ্ছে। মাঝে মাঝে আর চোখে শুদ্ধর দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। মুখে ভাতের লোকমা তুলে মনে মনে চিৎকার করে বলছে, এ শুদ্ধ ভাইয়ে খাওন এত সাতকা। বড় জায়ের ইশারায় সিমিন মেয়েকে আর কিছু বলল না, বরং গজগজ করে তাড়াতাড়ি ডিম ভেজে শুদ্ধর প্লেটে তুলে দিল। এখন নিশুতি রাত। ধীরে ধীরে ঘড়ির কাঁটা এগোচ্ছে দিনের ঘরে। গাঢ় আধারে ডুবে আছে ধরাধাম। আকাশে উঠেছে মস্ত বড় পূর্ণিমার চাঁদ, বইছে মৃদু বাতাস। আশেপাশে কোথাও একদল কুকুর ডাকছে নিজস্ব স্বরে। দু একটা জোনাকির দেখা মিলেছে উদূরের ঝোপে। তারা নিজস্ব আলো জ্বালিয়ে উড়ে উড়ে ঘুরে বেড়াচ্ছে স্বাধীন মনে। থেমে থেমে ঝিঝি পোকাও তাল মেলাচ্ছে অদ্ভুত স্বরে। ঠিক সেই মুহূর্তে বাসা থেকে বেরিয়ে এলো শখ আর স্বর্ণ। হাঁটছে ধীর গতিতে, ভয়ে এদিক ওদিক তাকাচ্ছে সতর্ক দৃষ্টিতে। তাদের থেকে মাত্র কয়েক হাত দূরে অন্ধকারে দাঁড়িয়ে আছে একটা পুরুষ অবয়ব। দারোয়ান কাকাকে দেখা যাচ্ছে না, বেঘরে ঘুমোচ্ছে বোধহয়। আর একটু সামনে এগিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তির দেখা পেয়ে দ্রুত এগিয়ে গেল তারা। আর্তনাদ করে জাপটে ধরল সে আগন্তুককে। আঘাতপ্রাপ্ত শরীরে হালকা স্পর্শ যান বেরিয়ে যাওয়ার জোগাড়। তবু আগন্তুক ব্যথাতুর শব্দ না করে নিজেকে সামলে নিল। জোরপূর্বক হাসার চেষ্টা করলো, দুজনকে জাপটে ধরে কিছু বলার চেষ্টা করলো, কিন্তু অতিরিক্ত জোরে কাঠ হয়ে আসা কণ্ঠস্বরে কোনো শব্দই বের হলো না। কয়েকবার শুকনো ঢোক গিলেও চেষ্টা ব্যর্থ হলো। তাকে এই অবস্থায় হাসতে দেখে শখ কান্না ভেজা স্বরে বলল, কি অবস্থা তোমার? কোথায় ছিলে তুমি? ফোন বন্ধ ছিল কেন? ছোট বোনের কথা শুনে বুঝে আসা চোখ দুটো পুনরায় খুলল সায়ন। আশেপাশে তাকালো, তারপর ধীরে ধীরে বলল, আমাকে ধর বোন, মাথা ঘুরছে, হাঁটতে পারছি না, মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাব। ভাইয়ের কথা শোনা মাত্রই স্বর্ণ আর শখ দ্রুত তাকে ধরল।
তাদের চোখে পানি দেখে সায়ন কাঁদতে বারণ করলো। ফিসফিস করে জানালো সে ঠিক আছে এবং বাড়ির কেউ জানার আগে তাকে খুনি রুমে নিয়ে যেতে। ভাইয়ের অবস্থা দেখে কেউ কথা বাড়ালো না। ধীরে ধীরে দোতলায় নিয়ে যেতে সামনে পা বাড়ালো। চৌধুরী নিবাসের দোতলার রুমগুলো বাড়ির ছোট সদস্যদের দখলে। বড়রা থেকে নিচ তলায়। দোতলা সায়নের পাশে শুদ্ধর রুম, শুদ্ধর পাশটায় শখের রুম। শখ স্বর্ণ এক রুমে থাকে। ওরা দুজনে ঘুমায়ও একসাথে, কিন্তু শীতলকে নেয় না, কারণ শীতলের ঘুমানোর ভঙ্গিমা ভালো না। সে ঘুমের ঘরে পাশের জনের বুকের উপর পা তুলে দেয়, ঘুমের ঘরে বক বক করে, হাসে। পাশের ঘুমন্ত মানুষটা যদি হঠাৎ খিলখিল করে হেসে ওঠে তাহলে কেমন লাগে? তাছাড়া শখ আর স্বর্ণ দুজনই রাত জেগে ফোনে কথা বলে। তারা এখন বড় হয়েছে, ব্যক্তিগত মানুষও রয়েছে। এসব শীতল জানলে সবাইকে জানিয়ে দেবে এই মেয়ের পেট পাতলা, তার পেটে কথা থাকে না। অগত্যা শীতল একা একটা রুমে থাকে। তার রুমের দরজা সবসময় হাট করে খোলা থাকে। বলা বাহুল্য, ইচ্ছে করে দরজা খোলা রাখে যাতে ভয় পেলে দৌড়ে বের হতে পারে। শখ স্বর্ণ বের হওয়ার আগেও দেখে এসেছে শীতল হাত পা ছড়িয়ে বেঘরে ঘুমাচ্ছে। কথা বলার সময় শীতলের গলার স্বর আসতে হয় না। তার ফিসফিস করা কথাও পাশের জন শুনে ফেলে, তাই তাকে ডাকার ভুল করেনি তারা। তাছাড়া সায়ন তাদের কল করে বলেছে যেন কেউ বুঝতে না পারে এমনভাবে বাসার বাইরে আসতে, কারণ তার এই অবস্থা দেখে তুলকালাম ঘটে যাবে। যা হবে সকালে দেখা যাবে। এই মুহূর্তে তার বিশ্রামের দরকার। শরীর ছেড়ে দিচ্ছে, অসহ্য ব্যথায় দু চোখ বুজে আসছে। তাছাড়া এবারই যে প্রথম তা নয়, এভাবে প্রায় দিনই মধ্যরাতে বাসায় ফেরে সে। আর তাকে চুপি চুপি বাসায় ঢুকতে সাহায্য করে তারই ছোট বোনেরা। তারা চারজন বাইরে থেকে সিঁড়ির কাছে আসতেই হঠাৎ ড্রয়িং রুমের লাইট জ্বলে উঠল। অন্ধকার কেটে আলোর মাঝে দেখা গেল শাহাদাত চৌধুরী দাঁড়িয়ে আছেন। দৃষ্টি তাদের দিকে নিবদ্ধ। ছোট চাচুকে দেখে চারজন ধরা পড়ে মাথা নিচু করে নিল। তবে মনে মনে খানিকটা স্বস্তি পেল শারাফা চৌধুরীর কাছে ধরা না পড়ে। ওনার কাছে ধরা পড়লে খবর ছিল তাদের। শাহাদাত চৌধুরী আঘাতপ্রাপ্ত সায়নের আপাত মস্তক তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লেন। ছেলেটার মাথায় হাত পায়ে ব্যান্ডেজ করা। এই ছেলেকে কতবার বুঝিয়েছেন এসব রাজনীতিতে না জড়াতে, কিন্তু এই ছেলে কথা শুনলে তো। শুধু একবার নয়, বারবার বাড়ির সব সদস্যরা তাকে বুঝিয়েছে এসব না করতে, কিন্তু সে শোনেনি, বরং জেদ দেখিয়ে দলনেতা হয়েছে। তার চেলাপেলেরা তাকে ভাই ভাই করে ডেকে মুখে ফেনা তুলে ফেলে, মিছিল মিটিং করে। মারামারিতেও দেখা যায়। যতদিন যাচ্ছে রাজনীতির সঙ্গে আরও জড়িয়ে যাচ্ছে সে। এবং আজ জানা গেছে আবু সিদ্দিক নামের একজন রাজনীতিবিদদের ডান হাতছে। নির্বাচনের জন্য যত দৌড়ঝাঁপ করতে হয় করছে আবু সিদ্দিকের হয়ে। একথা শোনা মাত্র শারাফাত চৌধুরী ভীষণ ক্ষেপেছে তার উপর, কারণ চৌধুরী নিবাসের কেউ সরাসরি রাজনীতিতে জড়ায়নি কখনো। সায়নী এই দুঃসাহস দেখিয়েছে। এসবের চক্করে কবে যে মার খেয়ে মরে রাস্তায় পড়ে থাকে কে জানে। ভালো স্টুডেন্ট সে, রেজাল্টও ফার্স্ট ক্লাস, অথচ আবেগের বশে ভুল ডিসিশন নিয়ে কেরিয়ার নষ্ট করতে রাজনীতিতে নাম লিখিয়েছে। তাকে কোনোভাবেই বোঝানো যাচ্ছে না রাজনীতি এত সোজা নয়। রাজনীতিতে টিকতে গেলে নোংরা সাফ করার সঙ্গে নিজের গায়ে নোংরা লাগাতে হয়। লয়াল পার্সন হয়ে আর যাই হোক কখনো রাজনীতি করা যায় না। করলে যান মান সহ ক্ষমতার স্থায়িত্ব থাকে না। এসব ভাবতে ভাবতে উনি এগিয়ে এলেন। ড্রয়িং রুমের দেওয়ালে সিটে রাখা বড় দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে সময়টা দেখে নিলেন। একবার তাকালেন বড় ভাই রুমের দিকে। ওই মানুষটা কিছুক্ষণ আগেই রুমে গিয়েছে। ছেলের টেনশনে অস্থির হলেও কাউকে বুঝতে দিতে রাজি নন তিনি। সায়ন পরশুদিন দুপুরে সবার সঙ্গে খেয়ে বের হয়েছিল। এরপর খোঁজ পাওয়া যাচ্ছিল না তার। ফোনও বন্ধ ছিল। তার ফ্রেন্ডরাও খোঁজ দিতে পারছিল না তার। দলের চেলাপেলাদের জিজ্ঞেস করেও লাভ হয়নি। মধ্যখানে একদিন পর এত রাতে বাড়ি ফিরেছে সে। ছেলেটা বাড়ি ফিরে নিয়ে দেখে বড়দের কারো খাওয়া নেই, চোখে ঘুম নেই। অথচ এই ছেলের মধ্যে এক ফোঁটা অনুশোচনা নেই, খারাপ লাগার রেশ নেই। মনে মনে এসব ভেবে উনি শখ ও স্বর্ণকে সরতে বলে নিজে সায়নকে ধরে উপরে নিয়ে যেতে যেতে বললেন, নিজের জানের মায়া না করো বাবা, মায়ের কথা অন্তত মাথায় রাখতে পারো। তাদের বয়স হচ্ছে, আর কত। সায়ন বরাবরের মতোই নিরুত্তর। রোজ এক কথা শুনতে শুনতে কানের পোকা বের হয়ে গা সওয়া হয়ে গেছে। এখন কেউ কিছু বললে তার গায়ে লাগে না, খারাপ লাগে না, বরং বেহায়া মনে আনন্দ হয়। কারণ ভীষণ শখের পেশায় নিজের নাম তৈরি করতে পেরেছে, ক্ষমতা অর্জন করেছে। তার নাম শাহরিয়ার চৌধুরী সায়ন। রাজনীতির মাঠে তাকে শাহরিয়ার ভাই নামে পরিচিত সে। এটা তার কাছে গর্বের, অহংকারের। শাহাদাত চৌধুরী তাকে ধরে রুমে পৌঁছে দিয়ে সাবধানে বিছানায় শুয়ে দিলেন। কিভাবে এই অবস্থা হলো সরাসরি জিজ্ঞাসাও করলেন। সায়ন জানালো বিপক্ষ দলের ছেলেপুলেরা একা পেয়ে দুঘা বসিয়েছে। একা থামাতে পারেনি কাউকে, ফলস্বরূপ আধ মরা হতে হয়েছে।
রাজনীতি মানেই তো একদিন মারো তো আরেকদিন মার খাও। এই আর নতুন কি, মাঝখানে একদিন হসপিটালে ছিল, বাসায় জানলে দুশ্চিন্তা করবে, তাই কাউকে জানায়নি সে। ফোনটা হারিয়ে গেছে বিধায় কাউকে জানাতেও পারেনি। দুশ্চিন্তার কারণ নেই, সে একদম ঠিক আছে। একের পর এক সায়নের দুর্বল যুক্তি শুনে শাহাদাত চৌধুরী শুধু শুনলেন। তারপর কিছু লাগবে কিনা জানতে চাইলেন। সায়ন বালিশে মাথা রেখে না বোধক মাথা নাড়লেও মনে মনে ঠিকই বলল, ছোটবেলার মতো প্যান্ট খুলে আমাকে ইস্যু করিয়ে আনো চাচ্ছু, বড্ড চাপে আছে। এখন বড় হয়েছে এ কথা কি আর মুখে বলা যায়? তবু দু হাতে ব্যান্ডেজ দেখে শাহাদাত চৌধুরী নিজে থেকে জানতে চাইলেন ওয়াশরুমে যাবে কিনা। মনের কথা বুঝে ফেলায় সায়ন একটু লজ্জাও পেল, তবে মুখে বলল যাবে না। এ কথা শুনে উনি চলে গেলেন। উনি যাওয়ার পর শখ আর স্বর্ণ খাবার হাতে রুমে ঢুকলো। শখ নিজে হাতে বড় ভাইকে খাইয়ে মেডিসিন খাইয়ে দিল। এদিকে খাওয়ার পর প্রেশারের চাপ আরও বেড়েছে। ছোট বোনদেরও বলতে পারছে না ওয়াশরুমে নিয়ে যাওয়ার কথা, যতই হোক বোন তো। এদিকে ঘড়িতে কাটা এসেছে 3-এর ঘরে। সময় কাটছে যেন বাতাসের গতিতে। অনেক রাত হয়েছে দেখে বোনদের ঘুমাতে যেতে বলে কাঠ হয়ে পড়ে রইল সে। শখ ভাইয়ের গায়ে চাদর টেনে পা বাড়াতেই সায়ন চোখ বন্ধ করা অবস্থায় বলল, শুদ্ধ কি বাসায় আছে নাকি চলে গেছে? ছোট ভাইয়া বাসাতেই আছে। ওকে ডেকে দিয়ে যা, আসতে ডাকিস, কেউ যেন না শোনে। আচ্ছা ভাইয়া। এ কথা বলে শখ আর স্বর্ণ শুদ্ধ রুমের দরজায় নক করল। দুবার নক করতেই শুদ্ধ বেরিয়ে এলো। সম্ভবত পড়ছিল। এত রাতে দুজনকে দেখে কিছু বলার আগে স্বর্ণ জানালো সায়ন ডাকছে। এত রাতে সায়নের ডাকা মানে আহত হয়ে বাড়ি ফিরেছে। সে কথা না বাড়িয়ে তাদের যেতে বলে নিজেও পা বাড়ালো বড় ভাইয়ের রুমে। শুদ্ধ সায়নের রুমে গিয়ে কেবল দাঁড়াতেই সায়ন তীক্ষ্ণ দৃষ্টিতে ছোট ভাইয়ের দিকে তাকালো। রাগে মুখ থমথম করছে তার। এতক্ষণ নিজেকে সামলালেও শুদ্ধকে দেখা মাত্রই চরচর করে রাগ বাড়ছে। ইচ্ছে করছে নাক বরাবর ঘুষি বসিয়ে দিতে। শুদ্ধ বড় ভাইয়ের দৃষ্টির মানে বুঝেও নির্বাক। সে জানে তাকে ডাকার মূল কারণ। সে নিজেও ভাইয়ের দিক থেকে দৃষ্টি সরালো না, বরং চোখে চোখ রেখে সামনের সোফায় রাজকীয় ভঙ্গিমায় বসল। তাকে এভাবে বসতে দেখে সায়নের মেজাজ আরও বিগড়ে গেল। সে ব্যথার শরীরের চট করে উঠে বসল। তারপর রাগে ফুঁসতে ফুঁসতে বলল, যেটা করছিস ভালো হচ্ছে না, এখনই থেমে যা। কোনটা ভালো হচ্ছে না? কিসের কথা বলছি ভালো করে জানিস? মিষ্টি কথার ভাওলা বাদ দিয়ে জেরে খাস। তুমি কি আমার গফ যে মিষ্টি বাওয়াল ছাড়বো? কেন ডেকেছ বলো? তুই আমার পিছু পিছু কৃষ্ণনগর কেন গিয়েছিলি? শুদ্ধ সঠিক জবাবের ধারে কাছেও গেল না, বরং তেরা কণ্ঠে তাচ্ছিল্য করে বলল, ভুল পথ ছেড়ে সঠিক পথে এসো, এতে তুমি আমি দুজনে ভালো থাকবো। আমি সঠিক পথে আছি। না, নেই। আমি ভুল মানুষের সঙ্গ পেয়ে ভুলকে সঠিক বলে চালিয়ে দিলে হবে না। তোমাকে আগেও বলেছে, চোখ কান খোরাটাকে আগে মানুষ চেনে পা বাড়াও। এখন তোর থেকে আমাকে মানুষ চেনা শিখতে হবে? আমি বোকা, তুই চালাক, এটাই বোঝাতে চাচ্ছিস? বোঝাতে চাচ্ছি না, সরাসরি বলছে তুমি বোকা। বোকা বলে যে কেউ সহজে তোমার ব্রেন ওয়াশ করতে পারে। তুমি না ভেবে ভুল মানুষকে বাঁচাতে বুলেটের সামনে বুক পেতে দাঁড়িয়ে যাও, সে মনেও ভাই। শুদ্ধ ভাইয়ের ধমক শুনেও শুদ্ধ দমল না, বরং সাগের তুলনায় তীক্ষ্ণ সুরে পাল্টা জবাব দিল, চেঁচিয়ে সত্যকে মিথ্যে প্রমাণের ব্যর্থ চেষ্টা করে এনার্জি লস করো না। এখনো সময় আছে, মানুষ চেনা শিখে নাও, নয়তো চরম মূল্য দিতে হবে। আজ তোমার দলের একজনকে বেড়েছে, একই কাজ করলে আগামী তার 10 জনকে মারব। একজন রিসার্চার হিসেবে শুধু নাম কামিয়েছে তা কিন্তু নয়, ঘাটধারে হিসেবে নামডাক রয়েছে আমার, আর সেটা তোমার থেকে কেউ ভালো জানে না নিশ্চয়ই। ঢাকায় ফিরে যা, এসবের মধ্যে নিজেকে জড়াস না। এক কথা বারবার বলতে পারবো না। এর আগে তোর গায়ে হাত তুলিনি আর তুলতেও চাই না। ফিরে যা, নিজের কাজে মন দে। আমার পার্টি অফিসের আশেপাশে তোকে যেন না দেখি। সবার কাছে তুই ভালো ছেলে, তাই হয়ে থাক। বড় ভাই যদি ভুল পথে পা বাড়ায়, তাকে সঠিক পথে আনার দায়িত্বটাও আপনি ছোট ভাইয়ের ঘাড়ে চলে আসে। আমি সর্বদা আমার দায়িত্ব পালনে অটল থাকি, আছে তাই থাকবো। আর তোমাকে আগেও বলেছি, সিদ্দিক ভালো মানুষ নয়, তার সঙ্গে কাজ করতে পারবে না তুমি। কেন পারবো না? আমি বারণ করছি তাই। তুই বারণ করার কে? আমি কি সেটা নিজেকে প্রশ্ন করো, উত্তর পেয়ে যাবে। তবে আমি যখন বলেছি তুমি সিদ্দিকের হয়ে কাজ করতে পারবে না মানে পারবে না, আমি তোমাকে করতে দেব না। এবার বাড়াবাড়ি করছিস তুই।
হয়তো, তবে আমি ততক্ষণ ভালো যতক্ষণ আমার আপনজন নিরাপদ থাকে। তোমার ছেলেদের মানা করো চৌধুরী নিবাসের দিকে ভুলেও যেন চোখ তুলে না থাকে, নয়তো রিসার্চের কাজে ব্যবহার করে ইঁদুরের পরিবর্তে তাদের জলের জানতে শরীর ব্যবহার করব। এতে একটুও খারাপ লাগবে না আমার, বরং কয়েকটা নিরীহ ইঁদুর বেঁচে যাবে বলে ভালোই লাগবে। এ কথা বলে শুদ্ধ উঠে চলে গেল। সায়ন দাঁতে দাঁত চেপে তাকিয়ে রইল তার যাওয়ার দিকে। রাজনীতি করে সে আর তাকে কি না দাপট দেখাইয়েছিল। এত বড় সাহস, ছোট হয়ে বড় ভাইকে থ্রেট দেয়। শুনবে না, কারো কথাতে রাজনীতি থেকে সরবে না সেও এবার দেখবে শুদ্ধ ঠিক কি করে, কত দূর অবধি যেতে পারে। এদিকে রুম থেকে বের হয়েও আবার ফিরে এলো শুদ্ধ। সায়নের দিকে হাত বাড়িয়ে বলল, চলো। কোথায়? ছোট হয়েও বহুবার বড় ভাইকে ছোট কাজ সারতে সাহায্য করেছে, আজও দায়িত্ব পালন করে। হাত ধরো। এ কথা শুনে সায়ন দাঁত কটমট করে তাকিয়ে রইল। জেদ দেখিয়ে মুখ ফিরিয়ে নিল ভাইয়ের থেকে। তাকে মুখ ফিরাতে দেখে শুদ্ধ এক ভ্রু উঁচু করে তেরা স্বরে বলল, মুখ ফিরে লাভ হবে না, এখন আমার সঙ্গে তোমাকে ওয়াশরুমে যেতে হবে, আর আমার কথাতেই তোমাকে সিদ্দিকের সঙ্গ ছাড়তে হবে। এ কথা নড়চড় হবে না, চাইলে চেষ্টা করে দেখতে পারো, তবে ফলাফল যা আসবে আমার কথা মতোই। প্রয়োজন লিখে রাখো, আমি শুদ্ধ যে এক কথার মানুষ, সেটা মনে করে দিতে হবে না নিশ্চয়ই। এ কথা বলে শুদ্ধ ভাইয়ের হাত শক্ত করে চেপে ধরে উঠে দাঁড় করালো। এদিকে তলপেটের চাপ, অন্যদিকে ভাইয়ের জেদের কাছে হার মেনে সায়নকে উঠতেই হলো। শারাফাত চৌধুরী 3 সন্তান, সায়ন, শুদ্ধ, শখ। তারা বরাবরই মেধাবী স্টুডেন্ট। তাদের সঙ্গে পড়াশোনা নিয়ে ঘ্যান করতে হয়নি কখনোই কাউকে, বরং তারা ফার্স্ট ক্লাসে উত্তীর্ণ হয়েছে প্রতিটা পরীক্ষায়। ক্লাস 10 অবধি শুদ্ধ। সায়ন সময় বের করে ছোট বোন শখকে পড়িয়েছে, তার জটিল সমস্যাগুলো যত্ন করে বুঝিয়েছে। বুঝাতে গিয়ে কখনো মেরেছে, কখনো বকেছে। শখ মার বকা খেয়ে তাদের কাছেই পড়া শিখেছে। শখ সায়নের কাছে পড়তো ইংলিশ, শুদ্ধর কাছে ম্যাথমেটিক্স। তাদের পড়ানোর ধরনে আলাদা করে টিউশনের ব্যবস্থা করে দিতে হয়নি কখনো। বোনের জন্য প্রয়োজনীয় সাজেশন, নোটস তারা নিজেরা কালেক্ট করে এনে দিত। কার থেকে আনতো এই প্রশ্ন করার সাহস হয়নি শখের। সে শুধু মন দিয়ে পড়তো। তাকে পড়ানোর মূল শর্ত ছিল ভালো রেজাল্ট। কিভাবে করবে কি সে জানে। শুদ্ধ সায়ন দুজনেই মাসে 2টো করে পরীক্ষা নিত। কোশ্চেন করতো জটিল করে, এতটা জটিল যে মাঝে মাঝে কোশ্চেন দেখে শখের ঘাম ছুটে যেত। ভুলেও যেত এটা কোনো বোর্ড পরীক্ষা নাকি অন্য কিছু। তবে পরীক্ষায় ভালো করলে যখন 2 ভাই তার আবদার পূরণ করত, খুব খুশি হতো। মনে হতো কষ্ট সার্থক, এমন কষ্ট করতে ইচ্ছুক সে। পরীক্ষায় ভালো ফল করে সায়নের কাছে তার প্রথম আবদার ছিল, ভাইয়া আমি ফানুস উড়াতে চাই, এত ফানুস উড়াতে চাই যেন আকাশটা পুরো ফানুসে ফানুস দেখায়। সপ্তাহখানেক পর তার আবদার পূরণ করেছিল সায়ন। সে অনেকগুলো ফানুস এনে সবাইকে সঙ্গে নিয়ে হৈ হৈ করে ফানুস উড়িয়েছিল। কি যে চমৎকার ছিল সেই মুহূর্তটুকু। রাতের বেলা ছাদে গিয়ে আকাশের দিকে তাকালেই সেদিনের কথা মনে পড়ে যায় তার। সায়ন এ বাড়িতে বড় ছেলে হলেও বাড়িতে সবার সঙ্গে হাসি মুখে কথা বলে, মজা করে। বোনদের পেছনে লাগে, হাত ভর্তি জিনিস এনে দেয়। ছোটখাটো আবদার পূরণ করে, তবে তার থেকে শুদ্ধ একটু ব্যতিক্রম। সহজে হাসতে দেখা যায় না তাকে, হাসলেও মুচকি হাসি অবধি সীমাবদ্ধ। এই স্বভাব পেয়ে তার বাবা শারাফাত চৌধুরী থেকে। শারাফাত চৌধুরী যুবককালের কার্বন কপি যেন শুদ্ধ। কথায় কাজে একই রকম তেরা স্বভাবের। যা পছন্দ নয় কখনো করবে না, তাকে দিয়ে সে কাজ কেউ করাতে পারবে না। আবার যা পছন্দ তার থেকে কেড়ে নিতে পারবে না। যেটা শুধু তার সেটা তারই। যেটা করবে বলে ঠিক করবে সেই করবে, তাকে আটকানো মুশকিল প্রায়। স্বাভাবিক কথা বলার সময়ও তার দৃষ্টি দেখে আচমকা বুকটা ধক করে ওঠে। মনে হয় এ বুঝি মনের গোপন কথা পড়ে ফেলল। সায়নের সঙ্গে সব ভাই বোনের সম্পর্ক খুনসুটিপূর্ণ হলেও শুদ্ধর সঙ্গে বনিবনা পড়ে না কারো। শারাফাত আর শুদ্ধ বাড়ির এই 2 পুরুষ একটু আলাদাই বলা চলে। নিজের আপন ভাই হলেও শখ তাকেও একটু ভয় পায়। পরীক্ষায় ভালো ফল করে সে ভয়ে ভয়ে শুদ্ধর কাছে আবদার করেছিল, ভাইয়া তোমার কাছে আমি কিছু চাই। খাতাতে ম্যাথ করতে করতে শুদ্ধ চোখ তুলে বোনের দিকে তাকালেই শখ থতমত খায়। কথা ভুলে যায়, কথার খই হারিয়ে সে ভুলে যায় কি বলতে চেয়েছিল। বোন ভয় পাচ্ছে দেখে শুদ্ধ নরম সুরে জিজ্ঞাসা করেছিল, কি চাস বল। রিসার্চার শোয়েব চৌধুরী শুদ্ধর বোন হিসেবে সবার কাছে এক্সট্রা সম্মান পেতে চাই। তোমাকে সফল রিসার্চার হিসেবে দেখতে চাই আমি। এ কথা শুনে শুদ্ধ জবাব দেয়নি, হাসেওনি, শুধু বোনের দিকে তাকিয়ে মাথা নেড়ে সম্মতি জানিয়েছিল।
রিসার্চার হওয়ার তারও স্বপ্ন ছিল, কিন্তু শারাফাত চৌধুরী চাইতেন সে মেরিনার হোক, বড় বড় শিপে শিপে ঘুরে বেড়াক দেশ হতে দেশান্তর। যখন বোনকেও সাপোর্ট পেতে দেখলো, সেও সিদ্ধান্ত অটল রইল। এরপরে পড়াশোনার তাগিদে চলে গেল ঢাকায়। সায়নের ব্যস্ততা বেড়ে গেল। দুই ভাইয়ের কাউকেই না পেয়ে শখ টিউশন টিচারের ব্যবস্থা করে দেওয়ার জন্য বাবাকে জানালো। শারাফাত চৌধুরী নিজে মেয়ের জন্য হোম টিউটর ঠিক করে দিয়েছিলেন। শখ অনেকদিন ওনার কাছে পড়তো। এরই মধ্যে আনাগোনায় শোনা গেল সায়ন মিছিলে যায়, রাজনীতি করা ছেলেপুলের সঙ্গে ঘুরে, ভার্সিটিতে যার তার সঙ্গে হাতাহাতি করে। এভাবে প্রায় দিনই তার নামে অভিযোগ আসতে লাগলো। শারাফাত চৌধুরী খোঁজ নিয়ে জানলেন সত্যিই ছেলে রাজনীতির সঙ্গে জড়িয়ে গেছেন। মেরে ধরেও তাকে রাজনীতি ছাড়ানো গেল না, বরং তার মধ্যে অদম্য জেদের সৃষ্টি হলো। ঝুঁকে পড়ল রাজনীতিতে। এভাবেই দিন যেতে যেতে ক্ষমতার জোরে পেয়েছে দলনেতার পদ। কিন্তু তার হঠাৎই পাওয়া ক্ষমতার ব্যাপারে একটা ঘাপলা রয়েছে, আর এই ঘাপলাটা ঠিক সর্ষের মধ্যে ভূত থাকার মতোই রহস্যময়। আগামীকাল শারাফাত চৌধুরীর মা শেফালি চৌধুরীর প্রয়াত বার্ষিকী। সেই উপলক্ষে শারাফাত চৌধুরীর নিমন্ত্রণে নিকট আত্মীয়দের উপস্থিতি দেখা যাচ্ছে চৌধুরী নিবাসে। ছড়িয়ে ছিটিয়ে যার যার মতো ঘুরে ফিরে সময় পার করছে আত্মীয় মহল। কেউ কাজে হাত লাগিয়েছেন, কেউ বা সমালোচনায় ব্যস্ত। শতরূপা চৌধুরী এখনও আসেনি, তবে জানিয়েছে কালকে সময় মতো চলে আসবে। জটিল একটা কেসের দায়িত্ব ওনার ঘাড়ে, তাই আজ সময় করে উঠতে পারেনি। খাওয়া দাওয়ার অনুষ্ঠান যেহেতু কালকে অবশ্যই আসবেন। নিমন্ত্রিত মানুষদের আপ্যায়নের ত্রুটি না রাখতে চৌধুরী 3 কর্তা এক একজন এক এক দায়িত্ব নিয়েছেন এবং কাজ ভাগ করে ওনারা সেসব কাজে ব্যস্ত। চৌধুরী নিবাসের বাগান এরিয়ায় প্যান্ডেল তৈরির কাজ চলছে। সারি সারি চেয়ার পেতে সেখানে বসানো হবে আমন্ত্রিত মেহমানদের। রান্নার আয়োজন প্যান্ডেল থেকে একটু দূরে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, চেনা জানা মানুষ সহ 2টো এতিমখানায় খাবার পাঠানো হবে। সব মিলিয়ে 1000 মানুষের খাবারের আয়োজন করা হয়েছে। তবে এবারই প্রথম তা নয়, প্রতি বছর এই দিনটিতে এভাবেই এত মানুষ খাওয়ান শারাফাত চৌধুরী এবং দোয়া চেয়ে নেন মৃত বাবা ও মায়ের জন্য। ঘড়িতে সময় সকাল 10:30। শুদ্ধ আর শাবান চৌধুরী বাজার সদাইয়ের কাজ সেরে কেবল বাসায় ফিরেছে। প্রচণ্ড গরমে যান যায় যে অবস্থা। পরনের টি-শার্ট ভিজে জব করছে। আজ সকাল থেকে সূর্যটা যেন মাত্রাতিরিক্ত ক্ষেপে আছে। রাগের বহিঃপ্রকাশ হিসেবে গরমের তীব্রতা দুর্ভোগ হিসেবে উগড়ে দিচ্ছে জনজীবনে। এদিকে এত মেহমান, এত গল্প কথা, হাসাহাসির শব্দে মেজাজটা যেন আপনা আপনি চিরচির করে বেড়ে যাচ্ছে। অসহ্য লাগছে সব কিছু। গত রাতে ঠিকঠাক ঘুম পুরো না হওয়ার কারণে মাথা ভার হয়ে আছে, চোখ লাল হয়ে আপনা আপনি বুঝে আসছে। তবু নির্বিকার হয়ে মেজো চাতুর সঙ্গে বাজারের কাজ সারল শুদ্ধ। ডেকোরেটরের লোকদের কাজ বুঝিয়ে দিল। লিস্ট দেখে যেগুলো মিস কাছে সেগুলোর নতুন করে লিস্ট করলো। আবার বাজারে গিয়ে সেগুলো এনে বাবুর্চিকে হাতে ধরে বুঝিয়েও দিতে হবে। ড্রয়িং রুমে অনেক মানুষের উপস্থিতি দেখে শাবান চৌধুরী নিজেও ফ্রেশ হওয়ার জন্য সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে শুদ্ধকে বললেন, যা ফ্রেশ হয়ে রেস্ট নেই, একটু পরে আবার যেতে হবে। এ কথা বলে শাফান চৌধুরী চলে গেলে অগত্যা শুদ্ধ উঠে দাঁড়ালো। উকিঝুঁকি মেরে মা কিংবা বোনদের কাউকে দেখতে পেল না। এত গরমে বাইরে থেকে এলো কেউ যে 1 গ্লাস পানি দেবে তাও কারো হুঁশে নেই। রান্নাঘরের সামনে আত্মীয়দের জটলা দেখে নিজেও আর সেদিকে গেল না। ক্লান্ত শরীরে সিঁড়ি বেয়ে ওঠার সময় দেখা হলো স্বর্ণের সঙ্গে। স্বর্ণকে দেখে বিরক্ত স্বরে বলল, সবগুলো একসাথে কোথায় হারাস তোরা? কাজের সময় একটাকেও পাওয়া যায় না। শায়ন ভাইয়াকে মেডিসিন দিতে গিয়েছিলাম। মা কোথায় দেখেছিস? বড় মা রান্নাঘরে আছে বোধহয়। মাকে গিয়ে বল আমার খাবারটা উপরে পাঠিয়ে দিতে। ঠিক আছে। এ কথা বলে শুদ্ধ পাশ কাটিয়ে রুমে চলে গেল। তাকে যেতে দেখে স্বর্ণ ওড়নার আড়ালে থাকা ফোনটা শক্ত করে ধরে শ্বাস ছাড়ল। ভাগ্যিস ধরা পড়েনি, নয়তো শীতলের ফোনটার মতো তার ফোনটাও অকালে অক্কা পেত। সে আশেপাশে তাকিয়ে ফোন কানে ধরে পরে কথা বলবে বলে কল কেটে আগে ছুটল রান্নাঘরে। শুদ্ধ ভাইয়ের আদেশ মানে সঙ্গে সঙ্গে করা প্রয়োজন, নয়তো বাস কখন কোন দিকে আসবে তা বলা মুশকিল। বাড়ির গৃহিণীরা রান্নাঘরে বসে গল্পে গল্পে অনুষ্ঠানের জন্য আনা বাজার সদাই গুছিয়ে রাখছেন। এখানে শীতল শখও আছে। শখ মায়ের হাতে হাতে কাজ গুছিয়ে দিলেও শীতল বসে বসে কিশমিশ চিবাচ্ছে। তার মন মেজাজ খুব খারাপ, এতটা খারাপ কেউ কিছু বললে খেকিয়ে উঠছে, তর্ক করছে, ঝগড়াও হয়েছে দুজনের সঙ্গে। তারপর সকাল থেকে গাঁট হয়ে রান্নাঘরে বসে আছে। এখান থেকে সরেনি, কারো সঙ্গে কথাও বলেনি।
কারণ কড়াভাবে আদেশ জারি করা হয়েছে তাকে যেন স্মার্টফোন কিনে দেওয়া না হয়। যে দেবে আগে তার বিচার হবে, তারপর শীতলের। এই সিদ্ধান্তের পরপরই বিশেষ বিবেচনায় মত পরিবর্তনও করা হয়েছে। মেয়ে কলেজে পড়ে, বাইরে যাবে, কখন কি প্রয়োজন হয় বলা যায়, তাই বিশেষ বিবেচনায় তাকে বাটন ফোন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, শুধু বাইরে গেলে যোগাযোগের জন্য। এছাড়া জরুরি প্রয়োজন হলে বাসার কারো থেকে ফোন নিতে পারবে, তবে সেটা কিছুক্ষণের জন্য, সময় নির্ধারণ করে। আর এই আদেশ জারি করেছে তার বাবা শাহাদাত চৌধুরী। বাবার কথা শোনার পর থেকে তার মন মেজাজ ভালো নেই। রিকোয়েস্ট করেও লাভ হয়, সবে টিকটক করা শুরু করেছিল। দিন দিন একটু একটু করে লাইক ও কমেন্টের সংখ্যা বাড়ছিল ফ্যান ফলোয়ার। আর এখনই ফোন হারাতে হলো। ওহ থুরি, তার ফোন তো হারায়নি, আছড়ে ভেঙে ফেলা হয়েছে। তাও আবার কে ভেঙেছে? এই বাড়ির শুদ্ধ পুরুষ। থুরি, এখানেও একটা ভুল হলো। শুদ্ধ পুরুষ নয়, তাকে বলা উচিত দূষিত পুরুষ। কারণ এই একমাত্র পুরুষ তার জীবনের স্বাধীনতা কেড়ে নেয়, মর্জির দাম দেয় না, উল্টে তার আদেশ জোরপূর্বক চাপিয়ে দেয়, কিছু বলাও যায় না। বললে চেলাকাঠের বাড়ি। প্রচলিত এক কথাই আছে না, ছোট মরিচের ঝাল বেশি। তাদের এই বাড়িতে প্রবাদটা একেবারে খাপে খাপ মিলে গেছে। নয়তো সায়ন তুখর রাজনীতিবিদ, একজন নেতাও। বাইরে মারামারি কাটাকাটি করলেও বাড়িতে যেন শান্ত ঝড়। কই কারো সঙ্গে রুড বিহেভ করে না, রাগ দেখায় না, যখন তখন মারে না, ধমকায় না। অথচ মহামান্য শুদ্ধ পুরুষ রিসার্চার হয়ে সবার মাথা কিনে নিয়েছে। সে যা বলবে সেটাই সঠিক, সেটাই সমীচীন। বাকিরা সব ভুল জবরজং, মারামারি ধমকাধমকি কোনো কিছুই সে বাদ রাখে না। গতবার বাসায় এসে ছটাস করে বলে বসলো বাড়ির কোনো মেয়ে বা বউ হিজাব ছাড়া বের হতে পারবে না, পর্দা না করলেও মার্জিত পোশাকে চলতে হবে। যদি সে ভুলেও দেখে তার কথার হেরফের হয়েছে, তাহলে খবর আছে। বাস হয়ে গেল। এরপর দিন বড়মা সবার হাতে হিজাব ধরিয়ে দিল। এখন হিজাব ছাড়া বাইরে যায় না কেউ। গরমে চুলের গোড়ায় ঘাম জমে চুলে ভিজে যায়, তাও হিজাব ছাড়া বের হওয়ার জো নেই। এখানেই শেষ নয়, আরও অনেক নিষেধাজ্ঞা আছে তাদের সবার জন্য। আর এসবে সে বিরক্ত নয়, মহাবিরক্ত। মাঝে মাঝে চিৎকার করে বলতে ইচ্ছে করছে, এইসব যন্ত্রণা থেকে মুক্তি দেন শুদ্ধ ভাই, খুব প্রয়োজনে বিয়ে করে বউকে এসব প্যারা দেন। কিন্তু মায়ের ভয়ে বলা হয়ে ওঠে না। বললে চাপার দাঁত একটাও আস্ত থাকবে না, তা বলার অপেক্ষা রাখে না। হঠাৎ কাঁধে ঝাঁকুনি খেয়ে শীতল ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো। খেয়াল করলো রান্নাঘরে শুধু বড় মা ছাড়া কেউ নেই। আচমকা বাকিরা কোথায় গেল জানতে চাইলে বড় মা জানালো প্যান্ডেল করার জন্য একটা ছেলে মইনি উপরে উঠতে গিয়ে বেখেয়ালে মাটিতে পড়ে গেছে। তাকে দেখতে বাকিরা বাগানে ছুটেছে। এ কথা শুনে সেও যাওয়ার জন্য পা বাড়ালে সীতারা চৌধুরী তাকে ধরে থামিয়ে দিলেন। তারপর তার হাতে খাবারের ট্রে ধরিয়ে দিয়ে বললেন, খাবারটা শুদ্ধ রুমে দিয়াই তো মা, আমি গিয়ে দেখি ছেলেটার কি অবস্থা। এ কথা বলে উনি অ্যান্টিসেপটিক ক্রিমটা হাতে নিয়ে নিজেও দ্রুত পায়ে রান্নাঘরটা ছাড়লেন। শীতল বিরক্ত হয়ে রাগে গজগজ করতে করতে গেল খাবার পৌঁছে দিতে। গতদিন 4 মার খেলো, তাকে এখন খাবার দিতে যেতে হচ্ছে। এটাই হচ্ছে তার নিয়তি। সে শুদ্ধের রুমে ঢুকে নক করে সায়নের রুমে উকি মারতে ভুলল না। সায়ন বেঘরে ঘুমোচ্ছে। কড়া মেডিসিনের প্রভাবে 2 দিন ধরে পড়ে পড়ে ঘুমোচ্ছে সায়ন। ফোনটা কাছে নিয়ে বিদায় ঘুমোতে পারছে না, নয়তো মিনিটে মিনিটে ফোন এসে কান ঝালাপালা করে দেয়। সেদিন সায়নের ব্যান্ডেজ দেখে শাহাদাত চৌধুরী ভেবেছিলেন অল্প স্বল্প আঘাত, কিন্তু আদৌ তাই নয়। পরদিন ডাক্তার যখন ক্ষতস্থান ড্রেসিং করিয়ে তার ব্যান্ডেজ চেঞ্জ করায়, তখন সেটা দেখে আটকে ওঠে অনেকে। সীতারা চৌধুরীর ডুকরে কেঁদে ওঠে। এসব ছাড়ার জন্য আবার বোঝায়। মায়ের কান্না দেখে সায়ন নিশ্চুপ থাকে, তবে আনমনে খুঁজতে থাকে তার রাগী বাবাকে। অথচ যাকে খুঁজে 2 দিন পেরিয়ে গেলেও উনি আসে না, জিজ্ঞাসা করে না তার শরীরের হাল হকিকত, আর না ছেলের কথা কারো থেকে জানতে চেয়েছেন। কেউ বলতে গেলে হাতের ইশারায় থামিয়ে দিয়েছেন। এমন না ছেলেটা মহৎ কাজ করতে গিয়ে আহত হয়ে ফিরে এসেছে। সে রাজনীতি করে, মস্ত বড় রাজনীতিবিদ, সে থাকুক তার মতো। এ কথা বলে শারাফাত চৌধুরী একবারও এদিকে পা মারাননি। তবে শুদ্ধর থেকে সায়ন ভাই যে শতগুণে ভালো, এ কথা কেউ বুঝে না কেন? বুঝলে সায়ন ভাইকে নয়, বরং খাটা শুদ্ধকে বকাঝকা শোনাতো। হঠাৎ দরজা খোলার শব্দ পেয়ে শীতল ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখে শুদ্ধ ভ্রু জোড়া কুচকে তাকিয়ে আছে। শুদ্ধ সাবান নিয়েছে, পরনে আকাশি টি শার্ট ও কালো ট্রাউজার। সে সায়নের রুমের দরজা থেকে সরে এসে শুদ্ধর মুখোমুখি দাঁড়ালো। তারপর অন্যদিকে তাকিয়ে বলল, খাবার বড়মা পাঠালো। থমথমে হয়ে গেছে শীতলের মুখ।
বিরক্তও বটে। এই লোকটাকে তার সহ্য হয় না। চাচাতো ভাই হয়েছে তাতে কি, তার অতিরিক্ত ফাফুনের জন্য সে তার চক্ষুশূল। তার মুখভঙ্গি পড়ে শুদ্ধ খিটখিটে মেজাজে বলল, কোন অসহায় মানুষকেও তো কেউ এভাবে খাবার দেয় না, মিনিমাম ম্যানার্সটুকু কি গেলে গিয়েছিস? এ কথা বলে শীতলের বাড়িয়ে দেওয়া ট্রেটা শুদ্ধ হাতে ধরল না, দরজা থেকে সরে দাঁড়ালো। শীতল মনে মনে তাকে গালি দিতে দিতে রুমে গিয়ে সেন্টার টেবিলে আস্তে করে ট্রেটা রাখলো। সেটা রাখতে গিয়ে চোখ গেল তার ভাঙাচোরা ফোনের দিকে। ফোনটার দিকে হাত বাড়াতে গেলে শুদ্ধ বাহু ধরেই বিছানার দিকে এক ধাক্কা মেরে বসিয়ে দিল। শীতল তিরিক্ষি মেজাজে কিছু বলার আগেই শুদ্ধ চোয়াল শক্ত করে বলল, শুনলাম আমাকে নাকি গালাগালি দিয়েছিস, তুই অভিযোগ করেছিস আমি তোকে শুধু মারি? চাচাতে বোন বলে তোর ভালো সহ্য করতে পারি না আমি। হ্যাঁ বলেছি, এখনো বলছি, তুমি আমাকে শুধু শুধু মারো। ছোট বোন প্রেম করলে অন্য ভাইয়েরা বুঝিয়ে বলে, আর তুমি আমাকে বোঝানো দূর, ডাকাতের মতো চেলা কাট দিয়ে মারছো। এত অভিযোগ? কেন করবো না অভিযোগ? এত জোরে কেউ মারে? বেশ করেছে। আর করবি টিকটক? করবো তো, আবার করবো। মুখে তর্ক করিস? মারের ব্যথা কমে গেছে তাই না? আরেক ঘা খাবি? শীতল রাগে গজগজ করে অন্যদিকে তাকিয়ে রইল। অভিমানে তার মন মেজাজ তিরিক্ষি হয়ে উঠেছে, আর কিছুক্ষণ থাকলে উল্টাপাল্টা বলে বসতে পারে। তাই সে যাওয়ার জন্য পা বাড়াতেই শুদ্ধ তার পথ আগলে দাঁড়ায়। তারপর নিজেকে সামলে জোরে জোরে শ্বাস ছেড়ে ল্যাপটপটা এগিয়ে দিয়ে হিসিয়ে বলল, কমেন্ট বক্স দেখ। শীতল ল্যাপটপ কোলে নিয়ে দুপা তুলে বিছানার এক কোণে বসল। শুদ্ধ কথা না বাড়িয়ে খেতে বসল। কিছু খেয়ে মেডিসিন খাওয়া জরুরি তার। শীতল গালে হাত দিয়ে কমেন্ট বক্স চেক করতে করতে হাসছে। ফ্যানরা তার টিকটক পছন্দ করেছে, প্রশংসা করছে, আরও বেশি করে টিকটক করার জন্য উৎসাহ দিচ্ছে। এরা কত ভালো চাই তার। সে মহা আনন্দে ঝুমঝুম করে মন দিয়ে কমেন্টগুলো চেক করতে হঠাৎ আঙ্গুলের খোঁচা লাগলো তার গালে। ব্যথায় কোকিয়ে উঠল সে। ব্যথাতুর শব্দ শুনে শুদ্ধ ভ্রু কুচকে তাকাতে খেয়াল করলো শীতলের বাম গাল দিয়ে রক্ত বের হচ্ছে। কদিন যাবৎ শীতলের কপালে দুগালে থুতনিতে 2-4টা ব্রণ উঠেছে। ফর্সা গালে লাল হয়ে আছে এক একটা ব্রণ। কিশোরী থেকে সদ্য যৌবনে পা দিলে এসব খুবই নাছড়া। তাছাড়া ব্রণ নানা কারণে হতে পারে, শুধু যে সদ্য যৌবনা তা নয়। এমনও হতে পারে আজকাল সে পানি কম খাচ্ছে অথবা ঠিকমতো ঘুমোচ্ছে না। হতেও পারে পূর্বের চেয়ে তার স্কিনে অয়েলি ভাবটা বেড়েছে। এসব নিয়ে কিছু বলার প্রয়োজন বোধ করল না শুদ্ধ। শীতল ওড়না দিয়ে সদ্য গলে যাওয়া ব্রণের রক্ত মুছে পুনরায় সে কমেন্ট বক্স চেক করতে গিয়ে তার চোখ আটকালো একজনের কমেন্টে। সদ্য যৌবনে পা দেওয়া আবেদনময়ী প্রেমিকা আমার, খুব ভালোবাসি জান, তোমার এই যৌবন সুধা পান করার অপেক্ষায়। এই কমেন্ট করেছে তার কদিনের জন্য বানানো প্রেমিক ফারাবি। এটাই সেই প্রেমিক যাকে সায়ন ড্যান্ডি ঘোর বলে। ফারাবির কমেন্ট দেখে শীতল রাগে কিরমির করে তাকিয়ে রইল কমেন্টার দিকে। ফারাবি কি করে পারলো এত নোংরা কমেন্ট করতে? তার বুদ্ধিতেই তো টিকটক করার সিদ্ধান্ত নিয়েছিল। পরিচিত লাভ এবং উপার্জনের উৎস হিসেবে বেছে নিয়েছিল টিকটক, অথচ পাবলিক প্লেসে এভাবে ছোট করতে পারলো। ফারাবির কমেন্টের পর ঘণ্টাখানেক আগে করা আরেকজনের কমেন্টে নজর আটকালো তার। ব্রণ দেখে মনে হচ্ছে যৌবন জ্বালায় রাত বিরাতে ঘুমাতে পারে না। গত রাতে করা তৃতীয় কমেন্ট, হেই সেক্সি, রসের আলাপ সারতে ইনবক্স প্লিজ। আরেকটা কমেন্ট দেখে শীতলের কথা হারিয়ে গেল, হাসি মিলিয়ে গেল, চোখ দিয়ে ঝরতে লাগলো কয়েক ফোঁটা অশ্রুজল। সে ঝাপসা দু চোখে কমেন্টটাও পড়ল। সায়ন শুদ্ধ বোনেদের পালতে পারছে না বোধহয়, এই জন্য রাস্তায় নামিয়েছে। চৌধুরী বাবুরা দেখি বাড়ির মেয়েদেরকে দিয়ে ব্যবসা চালু করেছে। চালিয়ে যাও, ভালো হচ্ছে। পরের ভিডিওতে রেটটা জানিও। এই কমেন্টে আরেকজন রিপ্লাই করেছে, ভাই রেট জানলে আমাকেও জানায়েন, আমরা না গেলে চৌধুরীদের ব্যবসা লাটে উঠবে। আরেকজনের কমেন্ট, আর 2 বোনকেও রাস্তা নামা সায়ন, একটাকে আর কতজন মিলে খাবো, বাগে কম পাবো তো ইয়ার। এমন বাজে বাজে কমেন্টে ভরা তার কমেন্ট বক্স। এসব দেখে শীতলের কথা হারিয়ে গেল। মাথা নিচু করে বসে রইল সে। নোংরা কথায় গা রি করে উঠল। ছোট থেকে কেউ তাকে নোংরা কথা বলেনি, বরং চৌধুরী নিবাসের মেয়ের বলে সব জায়গায় যথেষ্ট স্নেহ ও ভালোবাসা পেয়েছে। শুদ্ধ খেতে বসেছে ঠিকই, কিন্তু এক লোকমা খাবারও গলা দিয়ে নামেনি তার। সে খাবার থেকে হাত উঠিয়ে ধারালো দৃষ্টিতে তাকিয়ে আছে ভীত হরিণীর ন্যায় বসে থাকা শীতলের দিকে। শীতলের সাহস নিয়ে চোখ তুলে তাকানো।
তবুও বুঝতে পারছে কেউ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে পরখ করছে। তখন শুদ্ধ দাঁতে দাঁত চেপে বলল, এতদিন কেউ চৌধুরী নিবাসের মেয়ের দিকে চোখ তুলে তাকানোর সাহস করেনি। নোংরা কথা বলা তো বহুদূর, তোর বোকামিতে চৌধুরী নিবাসের প্রতিটা সদস্যের দিকে আঙুল তোলা হচ্ছে, শিক্ষা নিয়ে কথা উঠছে। কমেন্ট করে দারুণ না? শান্তি পেলি এবার? মন প্রাণ জড়িয়েছে নিশ্চয়। আর কি বললি? যেন আমি তোকে সহ্য করতে পারি না, তোর ভালো দেখতে পারি না। চাচাতে বোন তাই বাজে ব্যবহার করি, মারি, ধমকাই? ওকে ফাইন, এতদিন যা করিনি আজকে থেকে সেটাই করব। এই মুহূর্ত থেকে সত্যি সত্যি চাচাতে বোন হিসেবে ট্রিট করব। যা রুমে যা। শীতল বিছানা থেকে উঠে দাঁড়িয়ে মাথা নিচু করে নীরবে অশ্রু ঝরাচ্ছে। খারাপ লাগছে, কষ্ট হচ্ছে। আগে যদি জানতো এমন হবে তাহলে কি আর এসবে জড়াতো? খুনাক্ষরেও আন্দাজ করেনি তাদের পাড়ার ছেলেপেলে তাকে ফলো করে। এমনকি সায়নের প্রতিপক্ষরাও এই ব্যাপারটাকে তিল থেকে তাল করবে। জনে জনে এসে তাকে টার্গেট করে চৌধুরী বাড়ির মেয়েদের চরিত্র নিয়ে আঙুল তুলবে। শুধু তার জন্য শখ স্বর্ণকে বাজে কথা শুনতে হলো। বাবা চাচা ও ভাইয়ের কষ্ট পেতে হলো। তাদের শিক্ষা নিয়ে প্রশ্ন উঠল। বাবা তাহলে কমেন্টগুলো দেখিয়ে এত খেপেছে, নতুবা উনি তো কখনো এত কঠিন ব্যবহার করে না। সব দোষ তার কারণে এত কিছু। এসব ভেবেই শীতল ফোঁপাতে ফোঁপাতে কিছু বলার আগেই শুদ্ধ কাঁচের গ্লাসটা মেঝেতে ছুঁড়ে মেরে চিৎকার করে বলল, যেতে বলেছে, দূর হ চোখের সামনে থেকে। ভাইয়া যাবি তুই? শেষ কথাটা শুদ্ধ এত জোরে চিৎকার করে বলেছে যে শীতল দাঁড়িয়ে থাকার সাহস করল না। ধমক খেয়ে চমকে উঠেছে। ভয় বুক ধরফর করলেও দ্রুত বেরিয়ে তার রুমে গিয়ে দরজা আটকে কাঁদতে লাগলো। আজ একটু বেশি সাহস দেখিয়ে ফেলেছে, মুখে মুখে তর্কও করেছে। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে চোখ মুখ ফুলে লাল বর্ণ ধারণ করলো তাকে মারার পেছনে এত বড় ঘটনা লুকিয়ে আছে সেও জানত না। সব জেনে শুনে এখন নিজের কাছে খারাপ লাগছে, গিল্টি ফিল হচ্ছে। বাবা চাচাদের এতদিনের অর্জিত সম্মানে আঙ্গুল উঠায় নিজেকে বিবেকহীন মনে হচ্ছে। সকালে বাবার করা রুট ব্যবহারের মানে বুঝতে পারছে সে। তার মানে নোংরা কমেন্টগুলো বাবা দেখেছে, তাকেও খারাপ ভেবেছে। এখন বাবার সামনে দাঁড়াবে কিভাবে, কি জবাব দেবে? তাছাড়া চোখের ওই কমেন্টটা ভাসছে। সায়ন শুদ্ধ বোনদের পালতে পারছে না বোধ হয়, এই জন্য রাস্তায় নামিয়েছে। চৌধুরী বাড়ির বাবুরা দেখি বাড়ির মেয়েদের দিয়ে ব্যবসা শুরু করেছে। চালিয়ে যাও, ভালো হচ্ছে। পরের ভিডিওতে রেটটা জানিও। ছি, এসব বলার কথা নাকি শোনার কথা? এসব ভাবতে ভাবতে তার কান্নার বেগ বাড়ল। সময় কাটল, বেলা গড়িয়ে দুপুর হলো, তবুও নিচে নামলো না সে। রুমের দরজা বন্ধ করে কাঁদতে কাঁদতে সময় পার করলো। দুপুরে খেতে ডাকলে জানালো সাবার নিয়ে নিজেই নিয়ে খেয়ে নেবে। এরপর দুপুর গড়িয়ে বিকেলের নাস্তাতেও শীতল অনুপস্থিত। মা বড় মা বোনরা ডাকলে পেট ব্যথার কথা জানিয়ে রুমবন্দি থাকলো। মেয়েটা বড় হয়েছে, পেট ব্যথার গোপনীয় অনেক কারণ থাকতে পারে। বলা বাহুল্য পিরিয়ডের প্রথম দিন শীতলের অবস্থা খারাপ হয়ে যায়। পেটের ব্যথায় উঠে দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না, বিছানার সঙ্গে নিতিয়ে পড়ে। তাই বাড়ির গিন্নিরাও ধরে নিলেন পিরিয়ড জনিত ব্যাপার। বাড়ি ভর্তি মেহমান কেউ কথা না বাড়িয়ে মনে করে ওষুধ খাওয়ার তাগাদা দিয়ে প্রস্থান করেন। একটু পরে সিরাত হট ব্যাগে গরম পানি ভরে দিয়ে গেল। শীতল সেটা পাশে রেখে নিশ্চুপ হয়ে বসে রইল। সন্ধ্যা পেরিয়ে রাতের আঁধারে ঘনিয়ে এসেছে। রাতের খাবারের জন্য চৌধুরীরা ছেলে মেয়ে নিয়ে একসঙ্গে খেতে বসেছে। বাড়িতে মেহমানের সংখ্যা বেড়েছে, যে যার মতো নিয়ে খেয়ে নিচ্ছে। ড্রয়িং রুম ভর্তি মেহমান, বাগানে রয়েছে অনেকজন। যাদের বাসা কাছে তারা খেয়ে চলে গেছে বা যাচ্ছে, আবার আগামীকাল সকালে আসবে। শারাফাত চৌধুরীর কথায় বাড়ির প্রতিটি সদস্যকে একসঙ্গে খেতে হবে, তাই বসেছেও সকলে। তবে সায়ন আর শীতলের চোয়াল ফাঁকা দেখে শারাফাত চৌধুরী শীতলের কথা জিজ্ঞেস করলেন। সিমিন জানালো শীতল আগেভাগে খেয়ে শুয়ে পড়েছে। এ কথা শুনে উনি কিছু বললেন না, কারণ শীতলের পছন্দের খাবার রান্না হলে রান্না শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সে সবার আগে খেতে বসে যায়। অনেক সময় দেখা যায় পেট পুড়ে খেয়ে আবারও সবার সঙ্গে খেতে বসে। এই মেয়েটা ছোট থেকে এমন চঞ্চল চড়ুই পাখির মতো, আর এই বাড়ির সকলেই তাকে এভাবে দেখে সবাই অভ্যস্ত। তবে শখ আর স্বর্ণ শীতলের এমন আচরণ সহজভাবে নিতে পারল না। তারা দুজনে খেয়ে এক প্লেট খাবার নিয়ে শীতলের রুমের দরজায় নক করল। যতক্ষণ না দরজা খুলল তারা নাছোড় বান্দা হয়ে দাঁড়িয়ে রইল। অগত্যা শীতল দরজা খুলে মাথা নিচু করে বসে রইল। শখ হাতের প্লেট রেখে দরজা আটকে শীতলের ফুলা মুখটা তুলে পেতি ব্যস্ত হয়ে বলল, কি হয়েছে সোনা? এভাবে কাঁদছিস কেন তুই? খুব বেশি পেট ব্যথা করছে? মেডিসিন খাসনি? আমাকে ডাকবো? যাবি ডাক্তারের কাছে?
শীতল নতমস্তকে না বোধক মাথা নাড়ালো। এরপর শুকনো ঢোক গিলে অশ্রুভরা চোখ তুলে ফোঁপাতে ফোঁপাতে বলল, সরি আপু, আমার জন্য তোমাদেরকেও নোংরা কথা শুনতে হয়েছে। শীতলের কথার আগামাথা কিছুই বুঝল না শখ আর স্বর্ণ। কে নোংরা কথা বলেছে তাদের? কই, এসব কিছুই তো জানে না তারা। স্বর্ণ এবার বোনের পাশে বসলো। পুরো ঘটনা জানতে মিহি কণ্ঠে জিজ্ঞেস করলো, কে নোংরা কথা বলছে আমাদের? কার কথা বলছিস তুই?